আপলোড দিবেন। আর যদি কন্টেস্টে উইন করেন সেই ক্ষেত্রে আপনি মেইন ফাইলটা ওদের সাবমিট করার অপশন আসবে, তখন সাবমিট করে দিবেন। হ্যাঁ অবশ্যই সিএম ওয়াইকে। আচ্ছা দেখেন, আচ্ছা আমার কথাগুলো একটু ধীরে হতে পারে, আপনারা একটু ইয়া করে নিন। আর যদি বুঝতে না পারেন একটু বলেন, আসলে কথা বলতে কষ্ট হচ্ছে তো যে কারণে আসলে। আচ্ছা দেখেন, আমরা ইলাস্ট্রেটরে গতকালকে ক্লাসে, এটা কিন্তু এখানে থাকবে না, আমি জাস্ট এখানে নিয়ে আসছি আমার কাজে লাগে। আচ্ছা আমি এটা রিমুভ করে দিলাম। আচ্ছা দেখেন, ইলাস্ট্রেটরে গতকালকের ক্লাসে বা ফার্স্টে যেটা ক্লাস ছিল, আমি মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম যে আসলে কোন বিষয়গুলো কেমন, বা ইলাস্ট্রেটর ফটোশপের বিষয়গুলো। আসলে দেখেন, ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে অনেকেই কম্পেয়ার করতে চায়, আমি নিজেও করি, যে ইলাস্ট্রেটর আমার কাছে ভালো লাগে। এটা হ্যাঁ, এটা পার্সন ভেদে ভালো লাগতে পারে, তবে আর দুইটার কিন্তু সেক্টরটা টোটালি আলাদা। ইলাস্ট্রেটরের এক কাজে আমি যেমন ফার্স্ট ক্লাসে বলে দিছি যে ইলাস্ট্রেটরটা টোটালি ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার হয়। আপনি কিন্তু ফটোশপের মতো চাইলে কিন্তু কোনো ইমেজকে কারেকশন করতে পারবেন না। এখানে কিন্তু আপনি একটা কর্ভ করতে গেলেও কিন্তু সেটাও পারবেন না, এক্ষেত্রে ক্লিপিং মার্কস বা এগুলো দিয়ে করতে হবে। তো দেখেন, ইলাস্ট্রেটরটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আপনার ডিজাইনের উপর, আর শেপগুলো মানে শেপ টিপ এগুলোর ক্ষেত্রে আসলে ইউজ হবে। ফটোশপের মতো চাইলে কোনো ফটো এডিট করা যায় না, এই জন্য আসলে দুইটা কম্পেয়ার না করাই ভালো, কারণ দুইটাই যেহেতু একই কোম্পানির সফটওয়্যার, আর দুইটা ভিন্ন টাইপের সফটওয়্যার। তো দেখেন এইখানে যে টুলস গুলো আছে, আমার মনে হয় যে আপনারা হয়তো দুই একটা টুলস ব্যতীত বাকি সবগুলা আপনারা হয়তো আপনাদের সবগুলাই পরিচিত। দেখেন এটা লেসো টুল নিয়েও আপনারা দেখছেন, পেন টুল, এটা টাইপ টুল, এইটা নিয়ে আপনাদের জানা নাই, এই লাইন টুল বা এগুলো। তবে লাইন টুলটা ছিল, আর্ক টুল বা স্পাইরাল টুল, রেক্টেঙ্গেল গ্রিড টুল, আর পোলার গ্রিড টুল, এইগুলো আপনার জানা নাই। ওকে, তো এইখানে দেখেন শেপ টুলের বিষয়গুলো দেখা হয়েছে, ব্রাশ টুলটা দেখা হয়েছে। এই টুলগুলো দেখেন দেখা হয়নি। তা পেন্সিল টুলের মতো একটা টুল কিন্তু আপনার পেন টুলের ভিতরে ছিল, তো ওইগুলা দেখা হয়েছে, এইগুলা দেখা হয়। তো আমি টোটালি আপনাদের যতগুলো এখানে টুলস আছে, এখানে যতগুলো টুলস আছে আমি টুলস গুলো আগে দেখায় নিব। আর টুলস এর সাথে সাথে আপনাদের কিছু যেগুলো প্র্যাকটিক্যালি যেগুলো কাজ আসবে, যে কোন টুলসটা ইউজ করে কি ধরনের কাজ করতে হবে, এই বিষয়গুলো আমি একটু দেখায় দিব। তো দেখেন, তো এইখানে দেখেন নিচের দিকে দেখেন, এখানে শেপ বিল্ডার টুল আছে, আমার খুবই প্রিয় একটা। দেখেন এইখানে টুল, শেপ বিল্ডার টুলের পর এটা দেখেন, এখানে কিছু টুলের এই কাজগুলো আছে। আচ্ছা তারপরে এটা, এটা দিয়েও যে আপনাদের ফ্রি ট্রান্সফর্মের যে অপশনগুলো দেখাইছিলাম, ফ্রি ট্রান্সফর্মে হচ্ছে ওয়ার্ন টুল বা কিছু বিষয় ছিল, ওইগুলো নিয়ে দেখাবো। তো এই বিষয়গুলো টোটালি দেখাবো। তো আজকে আমি একদম শুরু থেকে শুরু করব, শুরু থেকে আসলে যতদূর পর্যন্ত যাইতে পারি। আসলে আমি চাচ্ছি যে টুলসগুলো আপনাদের দ্রুত শেখাবো। টুলসগুলো যেহেতু আপনাদের বেশিরভাগ টুলসগুলো কিন্তু কাজগুলো আপনারা জানেন, তারপরে যেহেতু ইলাস্ট্রেটর কিছুটা ডিফারেন্ট হইতে পারে ইউজের ক্ষেত্রে, তো সেই বিষয়গুলো আমি একটু দেখাবো। আর টুলসগুলো শেষ হলে আমি মূলত ডিজাইন নিয়ে কাজ করা শুরু করব। এখন থেকে ডিজাইন নিয়ে ডিজাইন টুলসগুলো শেষ করে ডিজাইনটা আমি যাতে চাচ্ছি, যাতে আপনাদের আসলে কাজটা ইজি হয়ে যাবে। সো দেখেন, আমি ফার্স্টে যদি আসি, ফার্স্টে আছে আমার হচ্ছে সিলেকশন টুল। তো সিলেকশন টুল দেখানোর আগে আমি একটু শেপ টুল থেকে শেপগুলো নিই। শেপ টুল নিয়ে একদিন আমি পরে যখন শেপ টুলের সিরিয়াল আসবে তখন আমি একদম ডিটেলসে বলবো। তো এখন দেখেন, শেপ টুল দিয়ে আমরা ফটোশপের ক্ষেত্রে শেপ নেওয়ার ক্ষেত্রে দেখেন, আমরা যদি কোনো কি যদি না চাপতাম, যেমন হচ্ছে শিফট না চাপতাম, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফ্রি ফর্ম কিন্তু এটাকে ছোট বড় দেখেন করতে পারতাম যে কোনো দিকে। এই ক্ষেত্রে ঠিক সেম। দেখেন আমাদের কিন্তু ছোট বড় হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট রেশিও বা কোনো ইয়া হচ্ছে, নির্দিষ্ট রেশিও অনুযায়ী ছোট বড় হচ্ছে না, এটা কিন্তু ফ্রি ফর্ম। কিন্তু আমরা যদি শিফট চাপি, দেখেন আমরা যেখানে ড্র্যাগ করে নিয়ে যাই না কেন আমাদের পয়েন্টারটা, দেখেন আমাদের অরিজিনাল রেশিও অনুযায়ী কিন্তু এটা দেখেন স্কোয়ার হয়ে আছে। আর এখানে দেখেন কালার মোডের বিষয় বলি, কালার মোড এখানে, সরি কালার মোড বলতেছি, এখানে দেখেন কালার কিন্তু আমাদের ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার বলে ইলাস্ট্রেটরের কোনো বিষয় নেই। ইলাস্ট্রেটরে জাস্ট ফিল কালার আর স্ট্রোক কালার, স্ট্রোক বিষয়ে আমরা ফটোশপে আলোচনা করছি। তো এইখানে যদি আমরা কালারটা চেঞ্জ করতেছি, জাস্ট ডাবল ক্লিক করে এখান থেকে কালার প্ল্যাট থেকে আমরা কালারটা চেঞ্জ করে ওকে করলে দেখেন কালারটা পরিবর্তন হয়ে যাবে। আর স্ট্রোকের ক্ষেত্রেও সেম, আমি চাই স্ট্রোকটা অফ করে দিলাম। স্ট্রোকটা যদি পরিবর্তন করতে চান, জাস্ট এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখান থেকে আপনি চাইলে কালারটা পরিবর্তন করে দিতে পারেন।
দেখেন স্ট্রোকটা ভালো বোঝা যাচ্ছে না, স্ট্রোকের সাইজটা বাড়াই, দেখেন এখন বোঝা যাচ্ছে স্ট্রোকটা। তো স্ট্রোক বা এইগুলোর বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে, যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো বা সিরিয়ালে আমাদের যখন চলে আসবে। সো এখন এইটুকুই দেখাই যে এইখান থেকে কালারটা পরিবর্তন দেওয়ার প্রয়োজন হয়, কারণ আমাদের যে কোনো টুল নিয়ে কাজ করতে গেলে আমাদের শেপ আর কালারের বিষয়টা চলে আসবে। সো এখান থেকেও দেখেন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন ডিফল্ট ভাবে কিছু কালার এখানে দেয়া আছে, এখানে ক্লিক করলে গত ক্লাসে দেখাইছে, এখানে দেখেন ডিফল্ট ভাবে বেশ কিছু ওদের সফটওয়্যার থেকেই অনেক কালার দেয়া আছে, গ্রেডিয়েন্ট দেয়া আছে। তো এগুলো চাইলে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। আচ্ছা, এটা গেল মেইনলি বিষয়। আমাদের এই শেপ একটা আমি নিলাম, জাস্ট ধরেন এখানে একটা শেপ নেওয়া হলো। তো দেখেন এইখান থেকে শেপ নেওয়ার জন্য জাস্ট আমরা যদি শিফট চাপি, শিফট চেপে আমরা একদম রেশিও অনুযায়ী ছোট বড় করতে পারবো বা স্কোয়ার করতে পারবো, বা এই বাকিগুলোর ক্ষেত্রে সেম একই অবস্থা। তো এখন আমি আসি একদম শুরু থেকে। আচ্ছা, ডকুমেন্ট সেটআপটা আমি ফার্স্ট ক্লাসে দেখাইছি, যে কারণে আজকের আর ডকুমেন্ট সেটআপের বিষয়টা দেখালাম না। সো এখন দেখেন এইখানে আমরা কিন্তু চাইলে দেখেন এখানে একটা ভালো একটা বিষয় আছে, আর ফটোশপ ওইটা আর্টবোর্ড করে নিলে করা যায়। তো এখানে দেখেন এখানে কিন্তু টোটালটাই আর্টবোর্ডের উপর। আপনি চাইলে দেখেন এই যে টোটাল যে এরিয়াটা আছে, এই যে এটা টোটাল এরিয়া, এই যে এটা টোটাল এরিয়া দেখেন, এই টোটাল এরিয়াটার মধ্যে কিন্তু যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারেন, কাজ করে পরবর্তীতে আপনি আপনার ডিজাইনে নিয়ে আসতে পারেন, বা আপনার আর্টবোর্ডের ডিজাইনটাকে নিয়ে আসতে পারেন আর্টবোর্ডের মধ্যে। সো আপনি চাইলে আপনার এখানে মেইন ডিজাইনটা এলোমেলো না করে এটাকে কপি করে এখানে নিয়ে আসেন, এখান থেকে আপনি আর ডিজাইন করেন, এখান থেকে জাস্ট আপনি আপনার মতো করে ডিজাইনগুলো করে নেন। যে আমি চাচ্ছি এটাকে একটু কেটে নিব, এখানে জাস্ট এখানে আমি কেটে নিলাম, দেখেন এটা কেটে নিয়ে আমি এখানে এটা নিয়ে আসলাম। এটা কিন্তু ইজিলি কিন্তু আপনি কিন্তু বাহিরেও করতে পারবেন। ওকে, আচ্ছা যাই হোক, আমি এখন হচ্ছে ইয়াতে চলে আসি। আচ্ছা, এখন দেখেন আমি যাচ্ছি এইখানে দেখেন এই এইগুলো শেপটা আমি নিয়ে দেখালাম, জাস্ট শেপ নিয়ে পরে কথা বলবো যখন আমরা এইগুলা শেষ করব। আচ্ছা, এখন দেখেন আমরা এইখানে দেখেন এটা হচ্ছে সিলেকশন টুল। তো সিলেকশন টুলের বিষয়টা দেখেন, আমরা ফটোশপটাও যদি একটু ওপেন করে নিই, আসলে টুলসগুলো আপনাদের আসলে বুঝতে সুবিধা হবে। সিলেকশন টুল বা এগুলোর কাজগুলো কি, আমি ফটোশপটা একটু ওপেন করে নিই। আচ্ছা, কোনো বিষয়ে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই সাথে সাথে বলবেন। আচ্ছা, আমি ফটোশপে একটা ডকুমেন্ট ওপেন করে নিই, জাস্ট একটা ওপেন করে নিই। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা এখানে জাস্ট একটা শেপ নিয়ে নিই, আসলে আমার দেখার সুবিধার্থে আসলে কোন টুলের সাথে দেখেন কোনটা একটু মিল আছে বা কোন কাজটা করা যাবে। দেখেন এখানে আমরা মুভ টুল বা এখানে দেখেন একটা টুল দেখছিলাম, এখানে পাথ সিলেকশন টুল। দেখেন পাথ সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন কি করতাম, আমরা পাথটাকে সিলেক্ট করে দেখেন টোটালটাকে আমরা মুভ করতাম। ঠিক এখানে দেখেন এখানে যে সিলেকশন টুলটা আছে, এই সিলেকশন টুলটাও কিন্তু ঠিক একই। দেখেন এটাকে চাইলে আমরা কিন্তু সিলেক্ট করে নিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারতাম। তো এখানে দেখেন এটা কিন্তু চাইলে কিন্তু আমরা দেখেন বড় করতে পারতাম না, কিন্তু এইখানে দেখেন ইলাস্ট্রেটরের ক্ষেত্রে দেখেন এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা কিন্তু যে বাউন্ডিং বক্স আসে, বাউন্ডিং বক্সটা আসার পর দেখেন এটা কিন্তু ইজিলি কিন্তু আমরা বড় ছোট করতে পারবো, আর যদি রেশিও অনুযায়ী করতে চাই তাহলে শিফট অনুযায়ী বড় ছোট করব। আর এইখানে দেখেন ফটোশপের ক্ষেত্রে কিন্তু মুভ টুলের ক্ষেত্রে বাউন্ডিং বক্সটা আসছে, যে এটা হচ্ছে বাউন্ডিং বক্স। তো এটা আসার পর কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা বড় ছোট করতে পারতাম এবং শিফট চেপে কিন্তু রেশিও অনুযায়ী ছোট বড় করতে পারতাম। সো এই বিষয়টা ডিফারেন্ট, তবে এখানে আমরা এটাকে বলতে পারি যে ওই যে সিলেকশন টুলটাকে আমরা এখানে মুভ টুলের সাথে আমরা মুভ টুল যেটা আছে এটার সাথে আমরা তুলনা করতে পারি। দেখেন এখানে যেমন বাউন্ডিং বক্স বা সিলেকশন এই বিষয়টা চলে আসে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ঠিক একই। তবে এখানে যদি পাতের বিষয় আসে সেটা পাথ সিলেকশন আমরা হতে পারে, পাথ সিলেকশনের প্রায় সেম কাজ। তো এখানে দেখেন আমরা এখানে সিলেকশন দেয়া সিলেকশন টুল দিয়ে কিন্তু এখানে বাউন্ডিং বক্স আসার পরে দেখেন এই পয়েন্টার ধরে আমরা কিন্তু এটা ছোট বড় করতে পারি। কিন্তু এখানে দেখেন ভিউ থেকে যদি আমরা এখানে দেখেন বাউন্ডিং বক্স নামে একটা অপশন আছে, এই যে হাইড বাউন্ডিং বক্স, এটা যদি কখনো যদি হাইড হয়ে যায় দেখেন এখন বাউন্ডিং বক্সটা নাই। আর এটা দেখেন আপনাদের কিন্তু ছোট বড় আর করা যাচ্ছে না, এখন কিন্তু ওই যে
আপনার পাথ সিলেকশনের যে অবস্থা ছিল ঠিক একই অবস্থা। সো এটা যদি কখনো যদি চলে যায় তাহলে অবশ্যই ভিউ থেকে এখানে শো বাউন্ডিং বক্সটা করে নেবেন, অথবা শিফট কন্ট্রোল বি দিলে বাউন্ডিং বক্সটা চলে আসবে। এই যে শো বাউন্ডিং বক্স দিলে দেন বাউন্ডিং বক্সগুলো চলে আসছে। এখন চাইলে এখানে ধরে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। ওকে, এই হচ্ছে আপনার মূলত সিলেকশন টুলের কাজ। আপনি এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, আপনি চাইলে ছোট বড় করতে পারবেন। আপনার যদি শিফট না চাপেন সেই ক্ষেত্রে দেখেন ইজিলি এভাবে ছোট বড় করতে পারবেন। সো এরপর যদি দেখেন আমি যদি শিফট আর অল্টার টুল প্রেস করি তাহলে দেখেন আমার সেন্টার থেকে দেখেন চারিদিকে দেখেন আমার বড় হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে মূলত আমার সিলেকশন টুলের কাজ। ওকে, আমি এখান থেকে অ্যালাইনটা ঠিক করে দিলাম। দেখেন জাস্ট এখানে অ্যালাইনের এখন দেখানোর কোনো বিষয় না। এটা হচ্ছে আমার মূলত সিলেকশন টুলের কাজ। আচ্ছা, সিলেকশন টুলের কাজটা আসলে আমার মনে হয় বুঝতে পারছে। আচ্ছা, এখন দেখেন আমি এটাকে একটু ছোট করে নিই। আচ্ছা, এরপর আসে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলের বিষয়টা দেখেন, এখানে দুইটা আছে ডাইরেক্ট আর গ্রুপ। তো ডাইরেক্ট সিলেকশন টুলটা দেখেন, এটা হচ্ছে টোটালি দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলটা কি আমরা দেখেন এখানেও কিন্তু চাইলে কিন্তু আপনি সবগুলাকে সিলেক্ট করে নিতে পারবেন, ড্র্যাগ করে এটা মুভ করাইতে পারবেন। তবে ডাইরেক্ট সিলেকশন টুলের একটা ভিন্নতা আছে, সেটা হচ্ছে দেখেন এখানে যে অ্যাঙ্করটা যদি সিলেক্ট করেন, যে কোনো একটা অ্যাঙ্কর, এই অ্যাঙ্করটাকে সিলেক্ট করে কিন্তু দেখেন এটাকে কিন্তু আপনি যে কোনো দিকে নিতে পারবেন। যেটা হচ্ছে আপনার ফটোশপের ক্ষেত্রেও যেটা ছিল, যে ফটোশপে যদি যাই এখান থেকে ডাইরেক্ট সিলেকশনে আসি, দেখেন এখানে যদি অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি ধরতাম, ধরে দেখেন এইভাবে আমরা কিন্তু ইজিলি কিন্তু এটাকে কিন্তু যে কোনো দিকে মুভ করাইতে পারতাম, চাইলে এটা আবার ড্র্যাগ করে ঠিকও করতে পারতাম। সো এটা সেম ফটোশপ ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও সেম। এটা চাইলে চাইলে আপনি একাধিক গোলাকে একসাথে সরাইতে পারবেন, মুভ করতে পারেন। না, আপনি আপনি দেখেন আপনি যদি ফ্রি ফর্ম মুভ করাইতে চান, ফ্রি ফর্ম মুভ করানোর সময় কিছু প্রেস করতে হবে না। তবে যদি একদম স্ট্রেট করতে চান তাহলে শিফট করবেন। শিফট করে দেখেন আমি কিন্তু এখন চাইলেও কিন্তু সাইডে নিতে পারতেছি। এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তারপরে দেখেন দেখেন আপনি যদি শিফট চাপেন তাহলে দেখেন এটা কিন্তু সোজা থাকবে। এই বিষয়টাই মাথায় রাখবেন, সোজা করতে চাইলে শিফট চাপবেন। আর যদি সোজা করতে না চান সেই ক্ষেত্রে আপনি ফ্রি ফর্ম আপনি মুভ করাইতে পারেন। দেখেন আমি যদি প্রেস করি, শিফট প্রেস করি, তাহলে দেখেন এটা কিন্তু সোজা যাচ্ছে। এটাই হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, দুইটা করতে গেলে শিফট চেপে একাধিক করবেন। যেমন এখানে আপনি এইভাবে ড্র্যাগ করতে পারেন, ড্র্যাগ করলে দুইটা সিলেক্ট হয়ে যাবে, অথবা এটা সিলেক্ট করলেন, শিফট চাপলেন, এটা করলেন মাল্টিপলের ক্ষেত্রে শিফট চাপলেন। আবার যে কোনোটা ডিসিলেক্ট করতে চান শিফট চেপে আবার ওইটাকে আবার ক্লিক করেন, দেখেন ওটা ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে মূলত আপনার আর সিলেকশনের কাজ। আচ্ছা, এখানে দেখেন একটা আছে গ্রুপ সিলেকশন টুল। তো এটা দেখেন এখানে কিন্তু টোটালটা কিন্তু গ্রুপ আকারে সিলেক্ট হবে, আপনি চাইলে কিন্তু একটাকে সিলেক্ট করতে পারবেন না। সো এটা আসলে খুব একটা দরকার হবে না, কারণ আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলটাই আসলে দরকার হয়। সো এখানে এটাই। জি। আচ্ছা, পার্সপেক্টিভের জন্য এখানে দেখেন আপনার ফ্রি ফর্ম ট্রান্সফর্মের বিষয়গুলো চলেই আসবে। এই যে এখানে দেখেন, তো এগুলো কথা পরে বলবো। আহ, না, এটা আসলে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন, এর বেশি কিছুই না। যেমন এখানে দেখেন একটা বক্স যদি বানাই, যে এটা দিয়ে আমি জাস্ট এখানে যদি একটা, আসলে কতটা হবে দেখি। দেখেন এখানে স্মার্ট গাইডটা আমি বলছি, স্মার্ট গাইডটা অন করে নেবেন। স্মার্ট গাইডটা অন করে নিলে আসলে ইজিলি যে কোনো জায়গায় আসলে মুভ করাইতে পারবেন। এটাই হচ্ছে আসলে মূলত একটা বিষয়। আচ্ছা, এটাকে আমি হচ্ছে আহ, দেখেন স্মার্ট গাইডের জন্য কিন্তু আমি ইজিলি কিন্তু এটা বুঝতে পারতেছি যে আসলে আমার আহ, কতটুকু মুভ করা লাগবে।
দেখেন কিছুটা একটা বক্সের মতো মনে হয়ে গেছে। না, ফটোশপে স্মার্ট গাইডটা মনে হয় নাই, আমি ওটা ফলো করি নাই, কারণ ফটোশপে আসলে আমি দেখতেছি যদি থাকে তাহলে ভিউ এর মধ্যে আছে, থাকার কথা আছে মনে হয় আমার, মনে হয় এখানে কারণ ফটোশপে অনেক সময় কাজ করা হয় না তো বেশি সময়, এই জন্য আসলে। আচ্ছা দাঁড়ান, থাকলে ভিউতে পাবেন। এই যে স্মার্ট গাইড আছে, আপনি ভিউতে যাবেন, ভিউ থেকে শো এ যে দেখেন এখানে স্মার্ট গাইডটা আছে। আচ্ছা ফটোশপ নিয়ে এখন কথা না বলি, যেহেতু ইলাস্ট্রেটর নিয়ে বলতেছি। দেখেন এইভাবে কিন্তু দেখেন একটা কিন্তু বক্স দেখেন, জাস্ট আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন এখানে করে নিলাম। তবে যেহেতু আমি কোনো বেশি কোনো রেশিওগুলো আমি ঠিক রাখি নাই, কারণ নর্মালি আমি দেখালাম, তো চাইলে কিন্তু এগুলো করতে পারবেন যে এটা সিম্পলি কিন্তু এইভাবে করা গেল। তো এখানে দেখেন আরেকটা বিষয়, এখান থেকে যদি মাথাটা দিতে যাই, আচ্ছা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা এখানে ভালো বোঝা যাচ্ছে, দেখেন এটা ক্যাপের মতো মনে হচ্ছে, যে বক্সের যে উপরে যে বিষয়টা থাকে, তো এটা যেহেতু বসে নাই ভালো করে, সো এভাবে ইজিলি কিন্তু ইয়াগুলো বানাইতে পারবেন। সো ওইদিকে না, এখন না যাই ডিজাইনের দিকে না যাই, দেখেন এটা হচ্ছে আমার ডাইরেক্ট সিলেকশন এই কাজটা ছিল। তো এখন আসি, এটাকে আমি ডিলিট করে দিই, আমি আবার শেপ নিয়ে ম্যাজিক টুল আর এখান থেকে লেসো টুল। তো ম্যাজিক টুল আর লেসো টুল নিয়ে আমরা ফটোশপে দেখছি যে দুইটার কাজ কি। সো এখানে দেখেন আমি এটাকে একটু কপি করে নিই। আচ্ছা এটা দেখেন আমি ডুপ্লিকেট করলাম একটা নির্দিষ্ট আপনার জায়গা বাদে। সো এটা কিভাবে করবেন, আমি গত ক্লাসও একবার দেখাইছি, যে এটার জন্য জাস্ট আপনি একটা কপি করবেন, করার পর এইটাকে এই কমান্ডটাকে যদি ডুপ্লিকেট করতে চান বা এই কমান্ডটাকে যদি রিপিট করতে চান, যে এই নির্দিষ্ট গ্যাপ শেষে বা এতগুলো একবার আবার কপি হবে, তো সেই ক্ষেত্রে কন্ট্রোল ডি প্রেস করবেন। কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন এগুলো আবার ডুপ্লিকেট হবে। ওকে, এই ছিল দেখেন আমি এখানে করে নেওয়ার পরে এখন আমি এখান থেকে এটাকে একটু আনগ্রুপ করে নিই, যেহেতু আমি গ্রুপ করে নিয়েছিলাম এগুলো, আমি কিছু এখান থেকে সিলেক্ট করে নিই। আচ্ছা দেখেন আমি মাল্টিপল সিলেক্ট করতেছি, যে কারণে আমি শিফট চেপে চেপে কাজ করলাম। আচ্ছা আচ্ছা আমি এটা করে নিলাম, দেখেন এটা আসলে কেন করলাম, আসলে এই দুইটা টুল আমি দেখানোর জন্য আসলে এই বিষয়টা করলাম। দেখেন এইখানে আমরা দেখছিলাম, যদি এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি, দেখেন আমি ফটোশপের সাথে একটু আমি ডিফারেন্ট দেখাচ্ছি, বা ফটোশপের সাথে আসলে টুলগুলো আর মিল আছে ওই বিষয়গুলো একটু দেখাতে দেখাতে যাব। যে এখানে যদি আমি আপনার ইমেজ নিয়ে আসি, আচ্ছা দেখেন এই জাস্ট এখানে আসার পর এখানে দেখেন একটা ম্যাজিক ওয়ান টুল ছিল। সো এটার কাজ কি ছিল, দেখেন আপনি যে লেয়ারটা সিলেক্ট করে না যদি ক্লিক করেন,
ওই যে কালারটা আছে ওই সিমিলার কালারগুলো দেখেন সে সিলেক্ট করে নিত, সিলেকশন করে নিত। তো এখানেও দেখেন প্রায় সেম অবস্থা। এইখানে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে দেখেন আমি ম্যাজিক ওয়ান টুলটা দেখেন, এইখানে ম্যাজিক ওয়ান টুল অথবা ওয়াই দিলে টুলটা সিলেক্ট হবে। আমি যদি এখানে রেডের উপরে ক্লিক করি দেখেন আমার যত জায়গায় রেড বই সিমিলার কালারটা আছে দেখেন টোটালটা দেখেন এখানে কিন্তু সিলেক্ট করে নিছে। সো এখানে চাইলে আপনি এখন যদি সবগুলার কালার, বিশেষ করে যদি কালার পরিবর্তন করতে চান, দেখেন আমি চাচ্ছি যে আমার রেড কালারগুলোকে আমি ইয়েলো করব। সো আমি কি এখন কি একটা একটা করে কি এই কালারগুলো চেঞ্জ করব? না, একটা একটা করে করার কোনো দরকার নাই। সো এখানে করবেন কি ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করবেন, যে কালারটাকে পরিবর্তন করতে যাচ্ছেন ওই কালারের উপরে একটা ক্লিক করবেন, দেখেন সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমি জাস্ট ইয়েলোতে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু ইজিলি কিন্তু দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখেন জাস্ট একটা ক্লিকে দেখেন আমার কিন্তু টোটাল কালারগুলো। আর আমি যদি এগুলাকে ম্যানুয়ালি যদি চেঞ্জ করতে যেতাম, আমি সিলেকশন টুলটা সিলেক্ট করে নিয়ে এখানে একটা ক্লিক করে শিফট চেপে দেখেন আমাকে বারবার এগুলো দেখেন চেঞ্জ করতে হতো, এগুলো সিলেক্ট করে নিয়ে। আর এই সিলেক্ট করতে গিয়ে কিন্তু অনেক সময় আমাদের দেখা যাচ্ছে ডিজাইনটা একটু সরে যেতে পারে বা একটু কোনো প্রবলেম হতে পারে, কিন্তু দেখেন এখানে সিলেকশন করতে আমাদের সময়টা অনেকটা ব্যয় হলে এরপরে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারতাম। কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু ম্যাজিক ওয়ান টুলটা যদি জাস্ট একটা ক্লিক করি দেন সবগুলো সিলেক্ট হয়ে গেলে আমি চাইলে এখান থেকে যে কোনো কালারটা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। সো এটাই হচ্ছে আসলে ম্যাজিক ওয়ান টুলের কাজ। আসলে ম্যাজিক ওয়ান টুল বলতে ম্যাজিকের মতোই আসলে কাজটা করবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আচ্ছা এই বিষয়টা কি বুঝতে পারছেন কিনা একটু বলেন। আসলে এটা হচ্ছে এইভাবে আসলে টোটাল বিষয়গুলো, সিমিলার বিষয়গুলোকে সিলেক্ট করার জন্য আসলে ম্যাজিক ওয়ান টুলটা ইউজ হয়ে থাকে। ম্যাজিক ওয়ান টুল একটা বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, আমার মনে হয় প্রবলেম হবে না। আচ্ছা, আমার কথা কি শোনা যায় ভালো করে? একটু এই বিষয়টা ক্লিয়ার করে নিন, কথাটা একটু আস্তে হতে পারে। আচ্ছা, বুঝতে না পারলে একটু বললেন। আচ্ছা, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। এরপর আসলে হচ্ছে আপনি দেখেন লেসো। লেসো টুলটা আমরা কি করতাম? লেসো টুলটা দেখেন এইখানে আমরা লেসো টুলটা ফটোশপের ক্ষেত্রে দেখেন এইখানে লেসো টুলটা ছিল, এই যে লেসো টুল। লেসো টুলটা দেখেন এভাবে ড্র্যাগ করতাম, ড্র্যাগ করে একটা সিলেকশন তৈরি হতো, জাস্ট একটা সিলেকশন তৈরি হতো। কিন্তু দেখেন এইখানে যদি আসি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, ইলাস্ট্রেটরে যদি আমি লেসো টুলটা দিই, আমি যদি ইলাস্ট্রেটরে যদি এইখান থেকে এইভাবে যদি ড্র্যাগ করি তাহলে কি হবে দেখেন তার ভিতরে যে শেপগুলো আছে, মানে যে লেসো টুল দিয়ে যে সিলেক্টটা করলাম বা যে আপনার ইয়াটা আঁকালাম, দেখেন এর ভিতরে যত শেপ ছিল সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন আমি চাচ্ছি যে এইখানে দেখেন জাস্ট এই পর্যন্ত যদি করি দেখেন আমার জাস্ট এইটুকু দেখেন সিলেক্ট হয়ে গেছে যা শেপগুলো ছিল। সো এটাই হচ্ছে মূলত বিষয়। দেখেন এইখান থেকে আর এগুলো সিলেক্ট হয়ে গেছে, তবে দেখেন সবগুলো হচ্ছে না কেন? কারণ হচ্ছে দেখেন এটা আমাকে এইভাবে সিলেক্ট করে দিতে হয়, এইভাবে নিয়ে এসে দেখেন এইভাবে যদি শুধু ড্র্যাগ করি দেখেন সবগুলো হয়তো সিলেক্ট হবে না, তবে এইখানে দেখেন সবগুলো সিলেক্ট হয় নাই। তবে যদি কিছুটা যদি এইভাবে নিয়ে এসে এইভাবে বাঁকায় দেন সেক্ষেত্রে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আরো একটা বিষয় দেখেন, আমি চাচ্ছি যে আমি এখান থেকে চারটা সিলেক্ট করব, এখান থেকে দুইটা সিলেক্ট করব, তো সেগুলা কি হবে? দেখেন আমি মাঝে মাঝে থেকে সিলেক্ট করব, তো এই জন্য দেখেন আমি এখানে ধরেন এই চারটা সিলেক্ট করে নিলাম। এরপর এইদিকে আসবো, আমি চাচ্ছি যে এইভাবে সিলেক্ট করতে, তো এগুলা কি করে করব? যে আমি এটা করলাম, এটা করলাম, দেখেন এটা, এটা করব, এটা করব, বা এখান থেকে এইগুলা করব। তো এইগুলাকে এইভাবে কি করব? তো এইগুলোর জন্য দেখেন আপনি জাস্ট হচ্ছে এইখানে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, এরপরে যতগুলো আছে খালি শিফট চেপে চেপে ড্র্যাগ করবেন, দেখেন এগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে যেখানেই করেন, দেখেন সিলেক্ট হয়ে গেল। আবার যদি চান এইগুলাকে আপনি যে কোনো এক দুই তিনটা বিষয়কে আপনি আবার রিমুভ করবেন, যে মনে হচ্ছে না এতগুলো দরকার নেই, সেই ক্ষেত্রে অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে ড্র্যাগ করবেন, তাহলে আবার দেখবেন যে ওইগুলো আবার ডিসিলেক্ট হয়ে যাবে। যেগুলো অল্টার প্রেস করে করবেন দেখেন ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, বিষয়টা কি বুঝতে পারছেন কিনা বলেন। আচ্ছা, লেসো টুল নিয়ে এইটা নিয়ে কার প্রবলেম আছে কিনা বা বুঝেন নাই কেউ আছেন? আচ্ছা, দেখাচ্ছি। আচ্ছা, আপনি এইখানে আসলে বিষয়টা হবে কি আপনি সিলেকশন টুল দিয়ে করা যাবে, কিন্তু এখানে দেখেন আমি চাচ্ছি যে এই বিষয়গুলোকে টোটাল গুলাকে একবারে করবো, দেখেন জাস্ট আমি ড্র্যাগ করলাম হয়ে গেল। সিলেকশন টুল দিয়ে দেখেন এইভাবে ড্র্যাগ করলাম সবগুলো আসলো, যেমন আমি ডিসিলেক্ট করলাম।
একটা ড্র্যাগ করলাম, দেখেন সবগুলো আসলে। আসলে ভাই কাজটার আসলে ভিন্নতা আসলে আপনি কোনটাকে কিভাবে ইউজ করবেন এটা আসলে মেইন বিষয়। এখানে আসলে কোন টুল দিয়ে কি করা যায়, আসলে যেমন একই কাজ দেখা যাচ্ছে দুইটা টুল দিয়ে করা যায়। যেমন আপনি একটা বক্স বানাবেন, আমি চাচ্ছি যে এইখান থেকে দেখেন আমি চাইলে এরকম একটা স্কোয়ার করব, দেখেন আমি চাইলে এটা দিয়েও করতে পারবো, আবার দেখেন পেন টুল দিয়ে যদি করি, তো পেন টুল দিয়ে হয়তো বা আমার এইখানে দেখেন আমার পারফেক্টলি স্কোয়ার হবে না, কারণ আমার কি পেন টুলে দেখেন এইখানে ক্লিক করার পর আমার স্কোয়ার করতে গেলে কি আমার টোটালি হচ্ছে ওয়েট এবং হাইট কিন্তু এক হতে হবে, কিন্তু এখানে দেখেন আমি পেন টুল দিয়ে এই বিষয়টা কিন্তু করাটা ডিফিকাল্ট। কিন্তু আপনি কিন্তু যদি নর্মালি একটা করে যদি রেক্ট্যাঙ্গেল করতে চান বা ট্রায়াঙ্গেল করতে চান, হয়তো বা রেশিও মিল থাকবে না পেন টুলের, কিন্তু আপনি করতে পারবেন। আবার দেখেন আমি চাচ্ছি যে একটা ট্রায়াঙ্গেল করতে, আমি কিন্তু এইখান থেকে দেখেন যে পলিগনটা আছে, এখান থেকে আমি জাস্ট এটাতে করতে পারি। অথবা দেখেন আমি কিন্তু চাইলে কিন্তু এইটাকেই যদি আমি ট্রায়াঙ্গেল করতে চাই, তাহলে দেখেন একটা কাজ করতে পারি। সেটা কিভাবে, দেখেন এইখান থেকে যদি এইটা নিই, জাস্ট আমি এটাকে ক্লিক করলাম, করার পরে যদি অ্যাঙ্কার পয়েন্টটাকে যদি আমি এইখান থেকে দেখেন পেন টুল থেকে যদি ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট একটাতে ক্লিক করি, দেখেন আবার মোটামুটি কিন্তু একটা কিন্তু আমার কিন্তু দেখেন এইখানে ইয়াটা হয়ে গেল, ট্রায়াঙ্গেল হয়ে গেল। এখন যদি আমার একটু মাথাটা একটু এটা লম্বাটে আছে, তো আমি এটা করতে চাইলে আমি জাস্ট ডাইরেক্ট সিলেকশনটা এখান থেকে নিয়ে এটা করে দিলাম, দেখেন আমার মোটামুটি কিন্তু ট্রায়াঙ্গেল হয়ে গেল। সো আসলে বিষয়টা হবে কি আপনি আসলে কোন বিষয়টাকে কিভাবে ইউজ করবেন, আসলে প্রত্যেকটা বিষয় শিখে রাখা ভালো। আসলে শিখে রাখলে হবে কি দেখা যাচ্ছে যে আসলে আপনি একটা টুল দিয়ে কাজ হচ্ছে না, তো আপনি আরেকটা টুল ইউজ করতে পারবেন, তো এটাই আসলে মূল বিষয়। আচ্ছা নাইম ভাই বলছে যে লেসো টুলটা আরেকবার দেখায় দিই। নাইম ভাই বলছে যে আসলে ইয়ারটা আরেকবার দেখা দিতে, সো আমি একটু আরেকবার দেখা দিই লেসো টুলটা। তো দেখেন লেসো টুলটার কাজ হচ্ছে আমরা ফটোশপে যেমন লেসো টুলটা ইউজ করছি একটা সিলেকশন তৈরি করার জন্য, কিন্তু আমরা ইলাস্ট্রেটরের লেসো টুলটা ইউজ করব হচ্ছে দেখেন টোটাল যে বিষয়টা আছে এই বিষয়গুলোকে দেখেন আমি যদি এইভাবে ড্র্যাগ করি, দেখেন আমার এর ভিতরে যত বিষয় আছে সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এখানে সিলেকশন না, আর ইলাস্ট্রেটরে কোনো সিলেকশনের কোনো বিষয় আসবেও না, এখানে দেখেন টোটালটা দেখেন সিলেক্ট হয়ে গেছে, দেখেন টোটাল সিলেকশন হয়ে গেছে দেখেন। সো এখন আমি যদি চাচ্ছি একটা করে করব, সেক্ষেত্রে দেখেন এখানে একটা ক্লিক করলাম, দেখেন এটা হয়ে গেছে, আমি যেখানে এইভাবে ড্র্যাগ করব দেখেন ততগুলো দেখেন সিলেকশন হয়ে যাবে। সো এখন যদি আমি মাল্টিপল সাইডে করতে চাই, এখানে চারটা করলাম, এখানে করতে চাবো, তো সেক্ষেত্রে শিফট একটা বিষয় দেখেন, সরি একটা বিষয় দেখেন এখানে করার পরে আপনি যখন শিফট চাপবেন দেখেন লেসো টুলের পাশে দেখেন একটা প্লাস আইকন আসতেছে, এটা কেন আসলো, আচ্ছা লেসো টুলের নিচে দেখেন একটা প্লাস আইকন আসে। সো এটা কিন্তু প্লাস আইকন আসার পর দেখেন এভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু ড্র্যাগ করতে পারবেন, ড্র্যাগ করলে দেখেন ওই বাকিগুলো দেখেন সিলেক্ট হয়ে যাবে, যেখানেই করেন সিলেকশন হয়ে যাবে। তো এখন আপনি চাচ্ছেন যে এই মাছ থেকে কিছু হচ্ছে ডিসিলেক্ট করতে, তো সেক্ষেত্রে অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করলে দেখেন এটা ডিসিলেক্ট হয়ে যাবে, এই যে যেগুলোতে করবেন ওইগুলোতে ডিসিলেক্ট হয়ে যাবে, দেখেন এটাই হচ্ছে জাস্ট লেসো টুলের কাজ। আর ওয়ান টুলটা যেটা দেখালাম ম্যাজিক ওয়ান টুল, যে আপনি যদি নির্দিষ্ট কোনো কালারকে যদি পরিবর্তন করতে চান বা নির্দিষ্ট কালারের ইয়াগুলোকে সিলেকশন করতে চান, সেক্ষেত্রে জাস্ট ওই কালারের উপরে একটা সিলেক্টে ক্লিক করবেন, দেখবেন সবগুলো দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনি কালারগুলো পরিবর্তন করে দিতে পারেন। আচ্ছা এটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা পেন টুল নিয়ে আচ্ছা পেন টুল নিয়ে বিষয়টা দেখাই। পেন টুলটা এখানে প্রায় সেম আপনাদের ফটোশপে যেভাবে পেন টুলটা দেখাইছি, আমি এগুলাকে একটু রিমুভ করে নিই। তো দেখেন পেন টুলের বিষয় নিয়ে আমি ফটোশপের সময় অনেক আলোচনা করছি, যে পেন টুলটা আসলে মূলত আমরা যে কোনো বিষয়কে, সরি একটু, ওকে, পেন টুলের কাজটা দেখেন, পেন টুলটা দিয়ে আমরা শেপ ইজিলি যে কোনো ধরনের শেপগুলো তৈরি করতে পারি। ফটোশপের সময় দেখেছিলাম দুইটা মোড, পাথ মোড আর হচ্ছে শেপ মোড। তো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই ধরনের কোনো বিষয়গুলো নেই যে আসলে আপনি পাথ মোডে কাজ করবেন না শেপ মোডে কাজ করবেন, ইলাস্ট্রেটরে এরকম কোনো বিষয় নেই। ইলাস্ট্রেটরে আপনার সবকিছুই শেপ মোডে আসবে। এখানে দেখেন আপনি যদি দেখেন জাস্ট এখানে ক্লিক করেন, আপনি জাস্ট দেখেন ক্লিক করতে থাকেন, দেখেন আপনার কিন্তু কোনো প্রকার দেখেন এখান থেকে দেখেন শেপ কিন্তু অটো ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনার
যেটা ফিল কালার আছে ফিল কালারটা অ্যাপ্লাই হচ্ছে, আর স্ট্রোকটা যেহেতু অফ আছে সেই জন্য স্ট্রোক কালারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না। কিন্তু দেখেন আমি এটা ডিসিলেক্ট করে নিলাম, স্ট্রোক কালারটা আমি অন করে দিলাম, স্ট্রোক কালারটা একটু কালারটা চেঞ্জ করে দিই, দিয়ে এটার পিটিটা একটু বাড়িয়ে নিই, বাড়িয়ে এখন যদি আমি দেখেন দিই, দেখেন আমার স্ট্রোক ফিল দুইটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। এখানে আমার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি কোনটা দিয়ে কাজ করতে চাই, স্ট্রোক ফিল না দুইটা উভয়। তো এই ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে কালারটাও কিন্তু ওইভাবে অ্যাপ্লাই করে দিতে পারি। সো এটা আমি কালারটা যেটা সিলেক্ট করে দিব সেটা কিন্তু এখান থেকে আমার অ্যাপ্লাই হবে। আচ্ছা, পেন টুলের বিষয়টা নিয়ে ফটোশপের সময় অনেক বিস্তারিত দেখানো হয়েছে। পেন টুলটা কি, পেন টুল দিয়ে কিভাবে কাজ করে, টোটাল বিষয়টা দেখানো হয়েছে, পেন টুলের গেমসগুলো দেখাইছি। সো এখানেও পেন টুলটা একই কাজ, যে আমি ড্র্যাগ করতে চাইলে দেখেন এরকম আমি কার্ভ করতেছি, আর যে কোনো বিষয় আমার দরকার হচ্ছে আমি এইভাবে কার্ভ করে করে শেপ করতেছি। এখানে কিন্তু আমরা পাথ ক্রিয়েট করে কিন্তু ওই যে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই বিষয়গুলো কিন্তু আমি এখান থেকে কিন্তু করতে পারবো না। এখান থেকে জাস্ট আমি একটা শেপ ক্রিয়েট করতে পারবো, মানে ডিজাইনের জন্য শেপ ক্রিয়েট করতে পারবো, যে চাচ্ছি আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করি। জাস্ট দেখেন এখান থেকে আমি শেপ ক্রিয়েট করলাম। সো দেখেন এখানে আমার মনে হচ্ছে আমার আর্টবোর্ডের বাইরে চলে গেছে। আসলে এভাবে কাজ করে অভ্যস্ত তো, আসলে অ্যাঙ্কার গুলো দেখেন আমরা মিলাই না, কিন্তু ফটোশপে যদি কাজ করতে যেতাম, ধরেন ফটোশপে কাজ করব, সো এই ক্ষেত্রে কিন্তু দেখেন আমরা ফটোশপের ক্ষেত্রে করতাম কি, এইভাবে ধরেন আমরা এটাকে রিমুভ করে দিতাম, করে দিয়ে এইখানে এসে, তো এই ক্ষেত্রে দেখেন ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কিন্তু একটা বিষয়, এখানে কিন্তু আপনি যদি এটাকে যদি রিমুভ করতে চান এই যে হ্যান্ডেলটাকে, তো আপনাকে কিন্তু অল্টার প্রেস করতে হবে না, জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টের এখানে আসেন, এসে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু আপনাকে কোনো প্রকার অল্টার প্রেস করতে হবে না, যে এটা করে নিলাম, করে এটাকে রিমুভ করে এই কর্নারগুলো মিল করি। আসলে আমরা এইভাবেই মূলত ফটোশপে আসলে এই কাজগুলো করে আসছি, যে কারণে আসলে আমার মতো করে আমি যেভাবে নিলাম এইভাবে কিন্তু করা হয়নি। সো আমি এইভাবে নিলাম কেন, দেখেন আমি আসলে মূলত কাজ করার সময় আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিই, জাস্ট আমি একটু দেখানোর জন্য, এটা কাজটা আমি পরে। জি, কেউ কিছু বলবেন? দেখেন আমি মূলত এইভাবে কাজ করি, ওইটাই দেখাচ্ছিলাম, যে এটা প্রশ্ন আসবে আমি জানি। দেখেন এই বিষয়টা দেখেন আমি ইজিলি কিন্তু রিমুভ করে দিলাম, কিন্তু ফটোশপে বাহিরে গেলে বিষয়টা দেখা যায় তো না, এখানে দেখা যায়। তো দেখেন আমি কিন্তু ইজিলি মুভ করে দিতে পারতাম। এটা কিন্তু দুইটা ভাবে করা যাবে, আমি এখানে একটা দিয়ে দেখালাম শেপ বিল্ডার দিয়ে। তো শেপ বিল্ডার নিয়ে যখন ক্লাসগুলো আসবে, আমি টুলসগুলো যেহেতু একদম শুরু থেকে দেখাবো, আমি টুলস নিয়ে 3টা ক্লাস নিব চিন্তা ভাবনা করছি। আজকে আপনার সর্বোচ্চ এখানে টাইপ টুল পর্যন্ত দেখাবো, 8টা যদি দেখাই, টাইপ টু এই এই যে এই পর্যন্ত, এখানে যদি লাইন টুল তারপর এইগুলো পর্যন্ত আসি, তাহলে 8টা যদি হয় দেখি, তো আমার 3টা ক্লাস আমার মিল করা লাগবে টোটাল বিষয়গুলো। তারপরে 1 2 3 4, আচ্ছা 3টা ক্লাসে মেবি সবগুলা পারবো কিনা, আচ্ছা দেখি ইনশাল্লাহ চেষ্টা করব, কারণ আপনাদের অনেক টুলগুলো তো দেখা আছে, আর অনেকগুলো তো আজকে যেহেতু একটু আপনার অসুস্থ অসুস্থ মনে হচ্ছে, যে কারণে আসলে অসুস্থতার কারণে আসলে আজকে 8টা পর্যন্তই দেখাবো, কালকে প্রয়োজনে একটু যদি সুস্থ হই তাহলে প্রয়োজনে বেশি দেখাবো। আচ্ছা, পেইন টুলের হচ্ছে মূলত দেখেন আমি চেষ্টা করব দেখানোর, দেখি কতদূর দেখাইতে পারি আজকে আপনাদের, আবার লাইভ একটু কাজগুলো করাবো। আচ্ছা, বুঝি নাই কথাটা আরেকবার বলেন। কাজগুলো এই আর্টবোর্ডে এটা করলাম কি করে? আচ্ছা, এটা আমি করছি কি, আমি হচ্ছে এই যে শেপ বিল্ডার দিয়ে বাহিরের অংশটা আমি কেটে দিছি, যেমন আমি একটু দেখাই, আমি আবার দেখাই, দেখেন আর মূলত এটা ছিল হচ্ছে আচ্ছা এটা কালারটা আমি একটু চেঞ্জ করে নিই, এটা কালারটা আমি চেঞ্জ করে স্ট্রোকটা একটু অফ করে দিই। দেখেন এটা নিয়ে ক্লাস আসবে, শেপ বিল্ডার টুল নিয়ে যখন ক্লাস নিব, আমরা ফটোশপে মূলত এইটার মতো করে কাজ করতাম, একদম আর্টবোর্ড ধরে মিলায় মিলায় কাজ করতাম। সো এইভাবে আমরা কাজ করব না, কারণ এইভাবে কাজ করে মিল করতে গেলে অনেক সময় লাগে। সো এভাবে করবো, দেখেন আমি শেপটা নিলাম, নেওয়ার পরে জাস্ট আমি এই যে টোটাল যে আমাদের আর্টবোর্ডের সাইজে আমরা একটা শেপ নিয়ে রাখবো, যে কোনো ক্ষেত্রে, এটা ডিজাইনের ক্ষেত্রে যে কোনো সময় আপনি নিয়ে রাখবেন। দেখেন এটা নিয়ে রাখার পরে এটা উপরে থাক বা নিচে থাক কোনো প্রবলেম নেই। দেখেন এখানে জাস্ট আপনি এই দুইটাকে সিলেক্ট করবেন, অনেকগুলো থাকতে পারে শেপ, যেমন এইটা এখানে আছে, ধরেন আমি এটাকে উপরে নিই, দেখেন
আমি এইটাকেও যদি এখানে নিই, দেখেন এইটা এখানে আছে। সো আমি চাচ্ছি এই দুইটাকে, আমি সবগুলাকে সিলেক্ট করব না, আমি জাস্ট এই দুইটার মধ্যে চেঞ্জ করতে যাচ্ছি, মানে এইটা এখানে কাটতে যাচ্ছি। তো এইটা চেঞ্জ ধরবো এবং আমাদের মূল যে ব্যাকগ্রাউন্ড শেপটা, মূল ব্যাকগ্রাউন্ড শেপটাকে ধরবো যেটা আমাদের আর্টবোর্ডের সমান, বা আমরা চাইলে এখানে এক্সট্রা করেও নিতে পারি, ওইটা অনেক টাইম ব্যাপার। তো এইখানে দেখেন আমার মূল আর্টবোর্ডেরটা নিব, নেওয়ার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল, দেখেন এখানে শেপ বিল্ডার টুল অথবা শিফট এম অথবা এখানে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে নেবেন। দেখেন এখন আসলে দেখেন এটা একটা দেখেন অন্যরকম একটা বিষয় আসতেছে, যখন শেপ বিল্ডার টুলটা সিলেক্ট থাকার উপর দেন ক্লিক করলে দেখেন এইখানে মনে হচ্ছে একটা আলাদা টাইপের আছে যে এভাবে ড্র্যাগ করতে পারে। সো দেখেন এভাবে যদি শুধু ড্র্যাগ করেন, এটা দেখেন এক্সট্রা একটা শেপ তৈরি হয়ে গেছে। দেখেন আমি দেখাই, এটাকে আমি ইয়ে করে দিই, দেখেন এখানে কিন্তু একটা নতুন শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে বাহিরের যে অংশটা ছিল, মানে এই দুইটা শেপের দেখেন এইখানে প্রতিটা তিনটা অংশ হয়ে যাবে। এখানে দেখেন আমি যদি চাই এই নিচের একটা অংশ করতে পারবো, আমি যদি এখানে ড্র্যাগ করি তাহলে নিচেরটা একটা শেপ হবে, যে এটা ড্র্যাগ করলাম, দেখেন এটাকে জাস্ট ডিভাইড করার জন্য দেখেন একটা শেপ হলো, এখানে একটা হয়ে গেল, এখানে মেবি দুইটা হয়ে থাকবে দেখেন, কারণ একটা লালের একটা অংশ আছে এখানে যেটার সাথে এটা কেটে গেছে, আর একটা এখানে। আবার দেখেন আমি যদি এইখানে ক্লিক করতাম, এইটা নিলাম, আমি যদি এইখানে ক্লিক করতাম তাহলে দেখেন এখানে কিন্তু এখন কিন্তু একটা হয়ে গেছে, কারণ ওই দুইটা মিলে একটা না, সরি এখন দুইটাই আছে, আর এখানে সিলেকশন হয় নাই, আমি সিলেকশনটা করে নিই। এখন দেখেন সরি, দেখেন এখন কিন্তু দেখেন এখানে একটা থাকবে, এখানে কিন্তু আর দুইটা শেপ থাকবে না দেখেন, কারণ ওই ভিতরে যত অংশ ছিল সবগুলো মিলে একটা শেপ হয়ে গেছে। দেখেন আমি এইখানে করছিলাম কি, এই যে বাড়তি যে অংশটা কন্ট্রোল এম দিয়ে আমি শেপ বিল্ডার টুলে আসছি, আসার পরে আমি অল্টার প্রেস করে ক্লিক করার জন্য ওটা রিমুভ হয়ে গেছে, মানে ওটা ডিলিট হয়ে গেছে ওই অংশটা, বাহিরের যে অংশটা। তো শেপ বিল্ডার নিয়ে যখন কথা বলবো তখন ইনশাল্লাহ সব বিষয় নিয়ে একদম ডিটেলস এর যে বিষয়গুলো আছে, ডিটেলস বিষয়টা একদম ইনশাল্লাহ বলবো। ওকে, এটাই ছিল মূলত হচ্ছে শেপ বিল্ডারের কাজ। তো শেপ বিল্ডার নেন কথা না বলি, যেহেতু আমরা পেন টুল বা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা আচ্ছা পেন টুলের বিষয় দেখেন, পেন টুলটা এখানে দেখেন আমাদের আরো দুইটা বিষয় এখানে আছে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, আর হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টুল। তো এইটার বিষয় দেখেন, আমরা চাইলে কিন্তু যে কোনো শেপের সাথে আমরা কিন্তু এখান থেকে দেখেন চাইলে আমি এটাকে ফিলটা অফ করে দিয়ে আমি জাস্ট একটা স্ট্রোক নিয়ে আসি। আচ্ছা আমি যদি স্ট্রোক নাও নিয়ে আসি প্রবলেম নেই, দেখেন আমার এটা টোটালি আমার একটা শেপের একটা পাথ, এই যে বিষয়গুলো দেখাচ্ছে এটা কিন্তু পাথ। আমি যদি সিলেকশন টুলটা আসি, দেখেন এটা হচ্ছে আমার পাথ, এখানে দেখেন টোটালটা কিন্তু আমার পাথ, পাথ দিয়ে কিন্তু আসলে আমাদের কাজ। তো দেখেন এখানে আমি পেন টুলে আসি, পেন টুলে আসার পর দেখেন এখানে যখন আমি পাতের উপর নিয়ে আসতেছি দেখেন একটা প্লাস আইকন আসতেছে পেন টুলে। সো আমি পেন টুল সরাসরি পেন টুল দিয়েও করতে পারি, অথবা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যদি ক্লিক করি সেই ক্ষেত্রে দেখেন আমি কিন্তু পাতের উপর নিয়ে এসে যদি ক্লিক করি দেখেন আমার একটা করে অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু বৃদ্ধি পাবে। দেখেন ক্লিক করলে কিন্তু অ্যাঙ্কার পয়েন্টগুলো বৃদ্ধি পাবে, যেটা আমরা ফটোশপে দেখছিলাম। আবার ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে কিন্তু আমরা অ্যাঙ্কার পয়েন্টগুলো ডিলিট করতে পারবো। আমরা ক্লিক করলেই দেখেন এটা ডিলিট হয়ে যাবে। অথবা আমাদের যদি পেন টুলও সিলেক্ট করা থাকে, দেখেন পেন টুলে সিলেক্ট থাকলে দেখেন আমরা অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করলে ওটা ডিলিট হবে, আর যদি পাতের উপর ক্লিক করি তাহলে অ্যাঙ্কার পয়েন্ট যোগ হবে। এরপর চাইলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে আমরা এটাকে ট্র্যাক করে আমাদের মতো করে আমরা পজিশন ঠিক করে নিতে পারি। এটাই, আমি কালারটা একটু দিয়ে দিই, এই যে এটা হচ্ছে মূলত আমাদের বিষয়। আর এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুলের যে বিষয়টা আছে, অ্যাঙ্কার পয়েন্ট টুলের বিষয়টা দেখেন, আমি এখানে যদি আসি, এখানে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু আমি চাইলে কিন্তু এটাকে দেখেন ট্র্যাক করে এটাকে আপনার রাউন্ডেড করতে পারি, অথবা এখানে যদি আমি ক্লিক করি দেখেন এটা রাউন্ডেড গুলা কিন্তু আবার কর্নার হয়ে যাবে। আমাদের ফটোশপের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখছিলাম এখানে ওই একই সেম বিষয়। দেখেন আমি রাউন্ডেড গুলার উপর ক্লিক করতে থাকি, দেখেন এগুলা কিন্তু আমার কর্নার হয়ে যাচ্ছে। দেখেন আমার টোটাল বিষয়টা এখন কর্নার হয়ে গেছে। এটা আসলে মূলত পেন টুলের এই বিষয়টা। আচ্ছা এটা নিয়ে আসলে আর বেশি কথা বলার দরকার নাই, কারণ পেন টুল নিয়ে আপনারা আসলে ভালো করেই জানেন বা এই বিষয়গুলো টোটাল বিষয়টা আপনাদের এরা ফটোশপে যেহেতু অনেক ভালো করে বোঝানো হয়েছে। সো পেন টুল নিয়ে আমার মনে হয় না বেশি আর কিছু বলার দরকার আছে। আপনাদেরকে পেন টুল নাকি আর বেশি আর কিছু বলবো, কারণ পেন টুলের বিষয়টা আপনাদের সবাই মোটামুটি ভালোভাবে বিষয়গুলো জানেন। আচ্ছা
আচ্ছা, পেন টুল নিয়ে কি আর কথা বলা দরকার আছে, বা পেন টুলের নির্দিষ্ট কোনো বিষয়? না, পেন টুলের কাজটা সেম, তবে হচ্ছে ওই যে শুধু মুডের ক্ষেত্রে চেঞ্জ আছে। মুড বলতে আপনার দেখেন ফটোশপের ক্ষেত্রে আপনি পাথ মুড আর শেপ মুড দুইটাতে কাজ করছেন, লেয়ারের বিষয়টি ছিল। লেয়ারটা ইলাস্ট্রেটর আছে, তবে অতটা বেশি কার্যকর না, দরকার হয় না অতটা। আর দেখেন কার্ভ করা বা যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু টোটাল বিষয়টাই এক ফটোশপের ক্ষেত্রে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। কিন্তু এখানে মুডের কোনো বিষয় না, এখানে সবগুলাই একই মুড। এখানে শুধু মুডই হচ্ছে ধরেন আপনার কালার মোডটা দুইটা করতে পারবেন, বাকি সবই শেপের বিষয়টা চলে আসবে। এখানে ধরেন আপনি আপনি চাইলেই পাথ মোড বা সিলেকশন এগুলো কিছু করতে পারবেন না, এখানে যেটাই করবেন একটাই হবে, এখানে আপনার ডিফারেন্ট কিছুই হবে না। আচ্ছা, এটাই ছিল মূলত বিষয়। কার্ভ আপ দেখেন যে বিষয়গুলো এখানেও ছিল ফটোশপের ক্ষেত্রে, দেখেন এখানে বিষয়গুলো একটু বেশি ছিল। পেন টুলের ক্ষেত্রে দেখেন, এখানে দেখেন কার্ভেচার পেন টুল ছিল, এটা দেখেন কার্ভ টুল, দেখেন ফ্রি ফর্ম পেন টুল, ফ্রি ফর্ম পেন টুলটা এখানে নেই। তো কার্ভেচার পেন টুলের বিষয়টা দেখেন, ফ্রি ফর্ম পেন টুল যেটা আছে এটা ওই যে পেন্সিল টুলটা আছে, পেন্সিল টুলটা আসলে এই কাজটা করবে। আচ্ছা, কার্ভেচার পেন টুলের বিষয় দেখেন, এখানে দেখেন একটা টুল আছে কার্ভ টুল, এইটাই কার্ভেচার পেন টুলের যে কাজ এখানে সেম কাজ আসবে। আচ্ছা, এটা সরি আমি কার্ভেচার নিই নাই, আমি পেন টুলটা নিয়ে কাজ করতেছি। তো দেখেন কার্ভেচার যদি নিই তাহলে দেখেন ওইখানে ফ্রি ফ্রি ফর্ম কার্ভেচার পেন টুল যেটা কাজ করছে, এখানে দেখেন কার্ভ টুলটা দেখেন, কার্ভ টুল না, এটা কার্ভেচার টুল, এটা কার্ভেচার টুল হিসাবে লেখা আছে। তো এটা দেখেন এই সেম কাজটাই করবে, মানে কার্ভ কার্ভ করে দিবে আপনাকে, অটো কার্ভ করবে। আপনি চাইলে কিন্তু এইভাবে ড্র্যাগ করতে পারবেন না, পেন টুলে যেরকম ড্র্যাগ করে করে কাজ করতে হয় আপনার ফটো, এখানে কিন্তু কাজটা ওইভাবে করতে হবে না, এখানে দেখেন অটো কার্ভ হয়ে যাবে এবং একটা রেশিও অনুযায়ী কার্ভ হবে। দুটার কাজ প্রায় সেম। আচ্ছা, আচ্ছা আমি আপনাদের আজকে 8টা টুল দেখাবো, দেখার পর এখানে একটা রোটেট টুল আছে, এই রোটেট টুলটা দেখাবো, রোটেট আর রিফ্লেক্ট টুলটা। এটা দেখা আসলে এটা দিয়ে আসলে আপনাদের একটা অ্যাসাইনমেন্টও দিব, একটা দুইটা যেটাই অ্যাসাইনমেন্ট দিই অ্যাসাইনমেন্টগুলো দিব। আচ্ছা, আচ্ছা আমার মনে হয় যে পেন টুল, কার্ভেচার পেন টুল এগুলো নিয়ে আপনাদের খুব একটা প্রবলেম হবে না, আশা করি। আচ্ছা, হ্যাঁ আমি রবি লোগো দেখাবো, আমি ওই যে ইয়া দিয়ে রবি লোগোটা দেখাবো, আমি এই যে লাইন টুল গুলা ইয়াগুলা শেষ করে নিই। অ্যাসাইনমেন্ট হিসাবে রবি লোগো থাকবে, আর হচ্ছে গুগল ক্রোমের লোগোটা থাকবে, গুগল ক্রোম রবির লোগো এটা কিভাবে করবেন আমি ওটা দেখা দিব ইনশাল্লাহ। তবে আপনাদের, জি, আচ্ছা ওইগুলো আমি দেখায় দেবো ইনশাল্লাহ, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আসলে একদিনে যদি সবগুলো দেখাইতে যাই আসলে দেখা যাচ্ছে যে আহ, আপনার অ্যাসাইনমেন্ট হিসাবে একটু প্রবলেম হয়ে যাবে, আবার দেখা যাচ্ছে যে আমার দেখাইতে অনেক সময় লাগবে। সো আমি ওইগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আর আস্তে আস্তে ইনশাল্লাহ আমি সবগুলোই দেখাবো, প্রয়োজনে সময় নিয়ে নিয়ে দেখাবো আমি। আচ্ছা, আমি ইয়াতে চলে আসি এখানে, ট্রাইব টুল, আমার পেন টুল আর কার্ভেচার টুল নিয়ে আমি বেশি বললাম না, কারণ এই দুইটা টুল নিয়ে আপনাদের ফটোশপের সময় অনেক বেশি আলোচনা করছি। তারপর আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, প্রবলেম হওয়ার কথাও না, কারণ কাজ একই। যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে বলবেন। আচ্ছা, আর টাইপ টুলের বিষয়ে আসি, টাইপ টুলটা টি সিলেক্ট টি ক্লিক করলে চলে আসবে, অথবা টাইপ টুলটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর দেখেন এখন যদি আপনি জাস্ট একটা ক্লিক করেন, দেখেন এইখানে কিন্তু আপনার নরি বিপস হবে একটা দেখে লেখা চলে আসবে, যেটা ফটোশপে আসতো, ওল্ড ভার্সন গুলোতে আসে না, যেমন সিসি 14 যারা ইউজ করে তাদের ক্ষেত্রেও এটা চলে আসে না। তো এই ক্ষেত্রে দেখেন আপনি জাস্ট এখানে যদি ড্র্যাগ করেন, যতটুকু ড্র্যাগ করবেন দেখেন এখানে কিন্তু লেখাটা কিন্তু দেখেন ফিল হয়ে যাবে, মানে ড্র্যাগ করা অবস্থায়।
সো এটা হচ্ছে আপনার মূল বিষয়। এখানে টাইপ টুলের প্রথমটা। আর এখানে দেখেন আপনি জাস্ট একটা ক্লিক করলেন, ক্লিক করে এখন এইভাবে আপনি জাস্ট আপনি যে কোনো বিষয়গুলো এখানে দেখেন লিখতে পারবেন। তো এটা গেল আমার টাইপ টুলের বেসিক যে বিষয়টা। এরপরে দেখেন এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের বিষয়টা কি? তো এরিয়া টাইপ টুল নিয়ে কথা বলতে গেলে আমি ফার্স্টে একটা আমি সিলেকশন সিলেকশন বলতেছি, একটা শেপ নিয়ে নিই আমি। সরি, আমি একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে আমি এটাতে নেওয়ার পর, তো এইখান থেকে দেখেন আমি এরিয়া টাইপ টুলটা যদি সিলেক্ট করি, করার পরে এখান থেকে সরি দেখেন টোটাল এরিয়াটা যেটা ছিল ওটা দেখেন আমার ফিল হয়ে গেছে, যে আমি শেপটা নিছিলাম। দেখেন আমি জাস্ট একটা ক্লিক করছি। এখন চাইলে আপনারা এর মধ্যে এই টেক্সটগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন, আপনার মতো করে আপনি টেক্সট দিতে পারেন। তো এর জন্য করবেন কি, এটাকে জাস্ট আপনি এখান থেকে টাইপ টুল নেন, এটাকে সিলেকশন করেন, এখন আপনি আপনার মতো করে এডিট করেন। আচ্ছা, আমি এত লেখার ইয়াটা পসিবল না, আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করতেছি। আচ্ছা আমি দেখাবো, আমি জাস্ট দেখাচ্ছি যে এরিয়া টাইপ টুলটার কাজ কি। দেখেন এখানে কতটা ডিফারেন্ট ওয়েতে কাজ করতে পারবে। যে আমি চাচ্ছি এটাকে বড় করতে, দেখেন আমি এখান থেকে জাস্ট এটা সিলেকশন করে নিলাম, ফন্টের সাইজটা আমি এখান থেকে বড় করে দিলাম। তবে এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এই যে এখানে যেন কখনো প্লাস না থাকে। প্লাস বলতে আপনার হচ্ছে লেখাগুলো হচ্ছে এই শেপের বাহিরে চলে যাওয়া। তো এটা ডিজাইনের সময় আমি আরো বলে দেব, আর যখন ডিজাইন। জি। আচ্ছা আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে করছি, এখানে ডুপ্লিকেট বলতে ওইরকম ডুপ্লিকেট না। জাস্ট আমি টোটাল যেগুলোকে কপি করছি সিলেক্ট করছিলাম ওটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল সি তে কপি কন্ট্রোল ভি তে পেস্ট। এটা সব ক্ষেত্রে একই কমান্ড, এটা আপনারা সবাই জানেন। এটা এমএস ওয়ার্ড থেকে শুরু করে যত জায়গায় যত টুল আছে, কপি করার জন্য কন্ট্রোল সি আর পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। আচ্ছা দেখেন আমি এটা করলাম কিভাবে। দেখেন এখান থেকে আমি জাস্ট একটা শেপ নিই, আর শেপ নেওয়ার এই বিষয়গুলো আপনারা সবগুলাই জানেন। জাস্ট আমি শিফট চেপে একটু রেশিওটা মিল রাখার জন্য আমি একটা শেপ নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে দেখেন একটা এখানে রাইট ক্লিক করে আসবে। এখানে দেখেন অনেকেই দেখেন আপনারা এটা নিয়ে আসতে পারবেন না, এই যে ভিতরে এইখানে অ্যারো আছে, অ্যারো চিহ্ন থাকার মানেটাই হচ্ছে এর ভিতরে আরো অনেক টুলস আছে। সো দেখেন এখানে অনেক ক্ষেত্রে রাইট ক্লিক করলে এটা চলে আসে, তবে অনেকের ক্ষেত্রে নাকি আপনাদের প্রবলেম হয়েছে, আমাকে একটু নক করছিলেন কে যেন, গত ক্লাসেও কে যেন আমাকে বললেন যে এখানে নাকি রাইট ক্লিক করলে আসে না। তো সেই ক্ষেত্রে আপনারা লেফট বাটনটা একটু চেপে ধরে রাখবেন, তাহলে এটা চলে আসবে। সো এখানে এরিয়া টাইপ টুল মানে একটা এরিয়ার ভিতরে আপনার টাইপ করতে পারবেন, যে এখানে আমি এই শেপটাকে মনে করি একটা এরিয়া, এর ভিতরে আমি টাইপ করবো, এর বাইরে যাবে না। তো সেই ক্ষেত্রে দেখেন এই যে উপরে যে পাত আছে, এই পাতের উপরে যদি আমি ক্লিক করি, দেখেন আমার টোটাল এরিয়াটা কিন্তু টেক্সট দিয়ে কিন্তু ফিল হয়ে গেছে। এখন দেখেন এখানে আমার লেফট আছে, আমি যদি সেন্টার করি দেখেন আমার সেন্টার থেকে অ্যালাইন হয়েছে। আমি রাইট যদি করি রাইট থেকে হয়েছে। এর ভিতরে দেখেন প্যারাগ্রাফ অপশনে ক্লিক করলে এখানে আরো কিছু আসবে, যেমন জাস্টিফাই আছে, মিডল জাস্টিফাই আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে জাস্টিফাই উইথ লাইন অ্যালাইন সেন্টার, এটা রাইট আছে। আর এটা হচ্ছে জাস্টিফাই অল লাইনস। জাস্টিফাই অল লাইনস বলতে এখানে হচ্ছে আপনার টোটাল দুইটা সাইডেই অ্যালাইন হয়ে যাবে। আর এখানে দেখেন আপনি জাস্টিফাই যদি করেন রাইট করেন, তাহলে দেখবেন লেফটের দিকে এসে শেষ হয়ে যাবে। এই যে এখানে দেখেন গ্যাপ পড়ে গেছে, কিন্তু এখানে জাস্টিফাই দিলে এটা কোথাও গ্যাপ থাকবে না। এখানে দেখেন মাঝে ফাঁকা নিবে, কিন্তু এই কর্নারগুলো মিল থাকবে, একদম লাস্ট সাইডগুলো মিল থাকবে। এটা যদি সেন্টার করেন তাহলে সেন্টারে দেখেন আপনার জাস্টিফাইটা সেন্টার থেকে হবে। দেখেন সেন্টার সাইডগুলো মিল আছে, কিন্তু সেন্টারে শুরু শেষ সেন্টার থেকে হবে। আর লেফট করলে আপনার লেফট থেকে শুরু শেষটা লেফট থেকে হবে। এটা হচ্ছে মূল বিষয় টেক্সটের ক্ষেত্রে। আচ্ছা টেক্সটে গেলে এই একটা আপনার এই বিষয়টা, এটা হচ্ছে আমি টাইপের এই যে বাকি যে বিষয়গুলো আছে এই ক্যারেক্টারের ভিতরে, এই বিষয়গুলো আমি দেখাচ্ছি। তবে যেহেতু আমি ইলাস্ট্রেটর বিষয়টা প্রতিটা বিষয় একদম স্টেপ বাই স্টেপ একবার দেখা যাব। তো দেখেন এটা হচ্ছে এরিয়ার বিষয়টা ছিল, এটা আমার মনে হয় বুঝতে পারছেন যে এরিয়ার টুলের বিষয়টা নিয়ে। আচ্ছা আচ্ছা এটা বুঝতে পারছেন, কে যেন বলছিলেন যে আরেকবার দেখাইতে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা এখন দেখেন এইটার পরে আসতেছে আমাদের হচ্ছে টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল।
টাইপ 1 এ পাথ এটার বিষয়টা দেখেন, এটা দেখেন আমি এখানে ক্লিক করলে দেখেন আসতেছে না, কারণ আমাকে একটা পাথ ক্রিয়েট করতে হবে। তো আমি যদি এখান থেকে আপনার পেন টুলটা নিই, দেখেন আমি এখান থেকে একটা কার্ভ টাইপের করে নিলাম, করে নেওয়ার পর এন্টার দিলাম। সো এটা আপনারা এইভাবেও রাখতে পারেন, প্রবলেম নাই। তবে আমি বলবো যে এটাকে একটা স্ট্রোক কালার করে নেন। দেখেন আমি এখানে একটা স্ট্রোক কালার করে নিলাম, আমি একটু ইয়াটা একটু বাড়ায় নিলাম। দেখেন স্ট্রোকটা করার পরে এখানে কি করব, দেখেন এটাকে আমরা জাস্ট এখানে এই যে এই টুলটা নিব, এখানে দেখেন আর টাইপ 1 এ পাথ টুল, টাইপ 1 এ পাথ টুলটা নেওয়ার পরে আমরা যদি জাস্ট এখানে যদি ক্লিক করি, দেখেন আমাদের পাথটা যেভাবে ছিল দেখেন এইভাবে কিন্তু আমাদের এখানে দেখেন আমাদের টেক্সটটা কিন্তু লেখা হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে আপনি মডিফাই করবেন, এটা তো ডামি টেক্সট আসলো, আপনি তো আর ডামি টেক্সট দিয়ে ডিজাইন করব না, বা ক্লায়েন্টের কাজ করার সময় ডামি থাকবে। তো এখানে আপনি জাস্ট এটা সিলেকশন করে নেন ডাবল ক্লিক করে, এরপরে দেখেন আপনি যা লিখতে চান দেখেন চাইলে আপনার মতো করে দেখেন আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন, এটা হচ্ছে আপনার বিষয়। সো আপনি চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টগুলো দেখেন চেঞ্জ করতে পারবেন, যে পয়েন্টটাকে আপনি চাইলে এখান থেকে এইভাবে নিয়ে আসতে পারবেন, এই কর্নারটাকে দেখেন, এই কর্নারটাকে এখানে নিয়ে আসতে পারবেন। দেখেন লেখাগুলো আমি কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট এদিকে নিয়ে আসছি, লেখাটা দেখেন ওর মতো করে আছে, আপনি এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টটা অ্যাড করে নেন, সরি অ্যাঙ্কার পয়েন্টটাকে অ্যাড করে নেন, নিয়ে এইটাকে আবার সরান। তো এইটা কোনো এগুলা কোনো বিষয় না, আপনি জাস্ট আপনি এরিয়াটা সিলেক্ট করে দেবেন, পাতের উপর লেখাটা চলে আসবে। এটা হচ্ছে পাতের উপর দিয়ে, মানে আপনার যেদিক দিয়ে যেদিক দিয়ে পাতটা যাবে ওই দিক দিয়ে আপনার লেখাটা আসবে। যেমন আমি ধরি এইখানে যদি এই যে আপনার পলিগন যে টুলটা আমি নিয়েছিলাম, আমি এখানে আবার পলিগন টুলটা নিলাম, নিয়ে ফিল কালারটাকে স্ট্রোক কালার করে দিলাম। দেখেন স্ট্রোক করার পর এখন আমি যদি এখানে টাইপ টুল থেকে আমি যদি টাইপ 1 এ পাথ টুলটা ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখেন আমার এটার পাথটা কি ছিল, এখানে দেখেন এই দুইটা ডিফারেন্ট, দেখেন দুইটাই কিন্তু আমার কিন্তু একই টুলস বা একই শেপ, এইটাও পলিগন এটাও পলিগন, কিন্তু দুইটা ডিফারেন্ট। দেখেন এটা ভিতরে দেখেন হয়ে ভিতরে লেখাগুলো হয়েছে, এখানে দেখেন পাতের উপর দিয়ে, এটাই হচ্ছে আসলে মূলত ডিফারেন্ট দুইটা। আচ্ছা এটা আমি ডিলিট করে দিই, এটা আমি রেখে দিই। সো এটাকে আমি এখানে এভাবে রেখে দিলাম। আচ্ছা আচ্ছা কোনো বিষয় যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে একটু বলবেন। আচ্ছা এরপরে দেখেন ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুলটা কি দেখেন, জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন এটাও যে আপনাদের ফটোশপের ক্ষেত্রেও ভার্টিক্যাল টাইপ টুলের একটা বিষয় ছিল, এখানে দেখেন আমি ড্র্যাগ করি, দেখেন এখানে ভার্টিক্যালি দেখেন এটা লেখাটা চলে আসছে। আচ্ছা এখন এই বক্সগুলো দেখেন, বক্সগুলো চাইলে কিন্তু আপনি জাস্ট একটা ক্লিক করে এটুকুগুলোকে ছোট করতে পারবেন। তবে এইভাবে করার পর দেখবেন এখানে একটা দেখেন, এখানে দেখেন আপনি, আমি একটু জুম করে নিই, দেখেন এইখানে একটা প্লাস আছে, রেড রেড টাইপের প্লাস আছে, তো এইটা যেন কখনোই না থাকে। যেমন ধরেন আমি যদি একটু আপনাদের ভার্টিক্যাল না, এটাকে আমি নর্মাল টাইপ টুল নিয়ে আসি। আচ্ছা আমি দেখেন এখানে একটু ড্র্যাগ করে নিলাম, এটাকে আমি কালারটা হোয়াইট করে দিই বুঝতে সুবিধা হবে। যে দেখেন আমি চাচ্ছি যে এইটা আমার এই লেখাগুলা এই যে ফুল স্টপটা আছে ফ্যাসিলিসি, তো এই পর্যন্ত দেখেন আমি রাখতে চাচ্ছি। তো এখন কি করব, আমি যদি এখান থেকে জাস্ট আমি এই পর্যন্ত নিয়ে এসে রেখে দিই, দেখেন এখানে আমার আগের লেখাগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে, আমার এই পর্যন্ত আমার লেখাগুলো থাকবে। কিন্তু প্রবলেমটা দেখেন এখানে একটা প্লাস আছে, প্লাসটা এবং রেড রেড যুক্ত, তো এইটা কখনোই রাখা যাবে না। তো এটার ক্ষেত্রে কি করতে হবে, দেখেন এটাকে আপনি পুরাটা করে নেন, করে নেওয়ার পরে এখান থেকে টাইপ টুলে আসেন, আসার পর এইগুলোকে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নিয়ে ব্যাক পেজে ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে জাস্ট এখন হচ্ছে এটাকে আপনি এটা করে নেন, তাহলে কিন্তু এটার কোনো প্রবলেম থাকলো না, বা এটা কিন্তু আপনার কোনো প্রকার আর ইস্যু থাকলো না, বা ডিজাইনটা এটা পারফেক্টলি আপনার যে কোনো মার্কেটে অ্যাপ্রুভ করবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, বাহিরে যেন কোনো অংশ, বাহিরে বলতে আপনার শেপের বাহিরে, শেপের বাহিরে বলতে দেখেন এখানে প্লাস আইকন যুক্ত বলতে আপনার এই যে বক্সটা আছে এই বক্সের বাহিরেও আপনার কিছু টেক্সট আছে এটা বোঝাচ্ছে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যেন এই বিষয়টা কখনো না থাকে, যে অংশটা বাইরে থাকবে ওইটা আমরা জাস্ট আমরা ক্লিক করে ওটাকে রিমুভ করে দিব। আচ্ছা এটা হচ্ছে গেল আমার ভার্টিক্যালে। আচ্ছা আচ্ছা আমি একটা রেখে দিই। আচ্ছা ভার্টিক্যালের পরে দেখেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল,
সো এটার জন্য আমি একটা বক্স নিই, এটা নেওয়ার পর যদি এখানে দেখেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টু, এটা নিয়ে যদি আমি জাস্ট এখানে একটা ক্লিক করি, দেখেন দুইটা ডিফারেন্ট। দেখেন এটা কিন্তু হরিজেন্টালি হয়েছে, এটা কিন্তু ভার্টিক্যালি হয়েছে। হরিজেন্টালি মিন্স হচ্ছে এইভাবে দেখেন লেফট থেকে রাইট দিকে আসছে অথবা রাইট থেকে লেফটে গেছে, আর এটা দেখেন উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে, যেটাই আমরা যে অ্যালাইনটা করি অ্যালাইনটা অনুযায়ী আসবে এটা, ওইদিকে ওই বিষয়টা পরে আলোচনার বিষয়। তো এখন দেখেন এইটার দুইটা ডিফারেন্ট, ভার্টিক্যালি এবং হরিজেন্টালি দুইটা দেখেন দুই রকম। আচ্ছা এটা গেল। এরপরে আমরা যদি দেখি ভার্টিক্যালের পর ভার্টিক্যাল টাইপ টুল অন এ পাথ, দেখেন এইটার ক্ষেত্রে দেখেন আমি এখানে যদি শেপ আবার একটা যদি পলিগন, আচ্ছা এটা আমার এমনই থাক, আমার ফিল, আচ্ছা ফিল কালারটা অফ করে দিই। আচ্ছা এখানে দেখেন ভার্টিক্যাল টাইপ টুল অন পাথ, এটা যদি ক্লিক করার পর এটা জাস্ট আমি একটা ক্লিক করি, দেখেন এটা কিন্তু ভার্টিক্যালি, দেখেন এটা কিন্তু আপনার ভার্টিক্যালি, দেখেন এটা কিন্তু দেখেন এইটা দেখেন এটার বিষয়টা দেখেন, দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এর কিন্তু দেখেন এটা কিন্তু পাতের উপর দিয়ে ভার্টিক্যালি কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। সো এটাই হচ্ছে মূল বিষয়। আমি যদি আবার যদি একটা যদি এখান থেকে লাইন টুলটা নিই, লাইন দিয়ে একটা পাত ক্লিক করলাম, ভার্টিক্যাল নিয়ে আসলাম, এখন জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন এই লাইনটার উপর পাতের উপর দেখেন ভার্টিক্যালি দেখেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মূলত ভার্টিক্যাল ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল। আর লাস্টের বিষয়টা দেখেন এখানে হচ্ছে এটাকে হাইলাইট করার মতো কিছুটা, যে আপনি যে লেখাটাকে দেখেন এখানে কিন্তু দেখেন জাস্ট একটা সিলেক্ট করে না, জাস্ট এটাকে দেখেন বড় করো, সরি আমি একটু অন্য জায়গায় করে দেখি। এখানে আমি যেটাই ক্লিক করতেছি দেখেন জাস্ট ওই একটা লেটার দেখেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। দেন চাইলে কিন্তু এটা কিন্তু দেখেন মাছ থেকে দেখেন আমি বড় করতে পারতেছি, চ্যাপ্টার টাইপের হয়ে যাচ্ছে। দেখেন যেটাই আপনি ক্লিক করেন দেখেন ওইটাতে জাস্ট ওই একটাই দেখেন এখান থেকে আপনার বড় হয়ে আসতেছে। এটা হচ্ছে মূল এইটা ইয়ার টুলটার অবশ্য মূল বিষয়, তবে এটা এইভাবে কখনো আসলে ওইভাবে ব্যবহার করার প্রয়োজন হয় না বলে আমি মনে করি। আচ্ছা টাইপ টুলের টোটাল বিষয়টা বুঝতে পারছেন কিনা বা কোনো বিষয়ে প্রবলেম থাকলে একটু দয়া করে জানান। টাইপ টুলের সবগুলো বুঝতে পারছেন কিনা? আচ্ছা কারো কি কোনো প্রবলেম আছে টাইপ টুল নিয়ে বুঝেন নাই এমন কেউ আছেন কিনা? যে আচ্ছা মোটামুটি, মোটামুটি না পারফেক্টলি বুঝতে হবে, কোনো বিষয় না কনফিউশন আছে? যদিও কনফিউশন থাকার কথা না। আচ্ছা আমি চেষ্টা করব। ওকে আচ্ছা দেখেন এটা হচ্ছে মূলত টাইপ টুলের বিষয়টা গেল। এরপরে আসি হচ্ছে আমি এরপর দেখেন এখানে আছে হচ্ছে লাইন টুল আছে, আর্ক টুল আছে, তারপর স্পাইরাল টুল আছে, রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল আছে, পোলার গ্রিড টুল আছে। সো এই বিষয়গুলো না দেখাবো, আমি টাইপ টুলের বিষয়গুলো আমি টোটালটা ডিলিট করে দিলাম। আচ্ছা তো লাইন টুলের বিষয়টা আমি প্রথমে আসি। জাস্ট আপনি যে একটা সিম্পল লাইন ক্রিয়েট করতে চান এটা স্ট্রোক দিয়ে করতে পারবেন। এখানে দেখেন আমি স্ট্রোকটা বাড়ালাম,
জাস্ট একটা দেখেন এইভাবে আপনি দেখেন এখানে কিন্তু সরে যাচ্ছে, কিন্তু আমি যদি শিফট চাপি তাহলে কিন্তু দেখেন এটা সোজা আসবে, অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটাকে আমি করতে পারবো। অথবা দেখেন এখানে যদি আমি একটা ক্লিক করি, লাইন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় যদি ক্লিক করি, এখানে দেখেন প্রথমে আমার আসতেছে হচ্ছে আমার কত কত পিক্সেল আমি হচ্ছে লাইনটা নিতে চাই। সো ধরুন আমি এখানে হচ্ছে 400 দিলাম, আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা আমি নিতে চাই। সো এখানে আমি জাস্ট হচ্ছে 90 ডিগ্রি দিলাম, 90 ডিগ্রি দিয়ে জাস্ট আমি ওকে দিলাম। দেখেন আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 400 পিক্সেলের একটা স্ট্রোক এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এটাই আসলে লাইন টুল। আবার যদি চাই যে আমি নর্মালি আমরা কিন্তু এভাবে ড্র্যাগ করতে পারি, যেমন এটা আমি 45 ডিগ্রি করার জন্য শিফট চাপবো, শিফট চাপলে 45 ডিগ্রি, অথবা আমাদের দেখেন নির্দিষ্ট 45 ডিগ্রি অন্তর অন্তর দেখেন এটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। দেখেন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু করতে পারি, হয় স্ট্রেট, দেখেন এদিকে স্ট্রেট আসতেছে, অথবা এদিকে আমি নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করলে দেখেন এটা 45 ডিগ্রি পরে দেখেন এটা কিন্তু চলে আসতেছে শিফট চাপলে। আর শিফট ছাড়া দেখেন আমরা ম্যানুয়ালি যে কোনো জায়গায় এখানে আমরা রাখতে পারি। এটা হচ্ছে মূলত লাইন টুলের কাজ। আর লাইন টুলটা আসলে কেন কি জন্য ব্যবহার হবে, সো লাইন টুলটা অনেক সময় প্রয়োজন হয়। এই যে আপনারা বিজনেস কার্ডে দেখবেন যে নেম ডেজিগনেশনের নিচে একটা এই টাইপের দেওয়া আছে, সো এটা ইজিলি কিন্তু এখন লাইন টুল দিয়ে দিতে পারবেন। তবে একটা বিষয়, ইলাস্ট্রেটরে কখনোই হচ্ছে এইভাবে যে স্ট্রোক কালারটা রাখবেন না। স্ট্রোক কালারটা পরবর্তীতে যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে যে এক্সপান্ড নামে একটা অপশন আছে, এক্সপান্ড করে দিবেন। এক্সপান্ড করে দিলে দেখেন এটা এখন কিন্তু শেপ হয়ে গেছে, এটা কিন্তু আর স্ট্রোক নেই, এটা দেখেন ফিল কালার হয়ে গেছে। এটা স্ট্রোক কালারে রাখা যাবে না, বিশেষ করে তো মাইক্রোস্ট্রোকে তো স্ট্রোক কালার রাখলেই রিজেক্ট করে দেয়। আচ্ছা, তো ইয়ার জন্য সবসময় আসলে ইলাস্ট্রেটরের স্ট্রোক কালারটাকে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন। ওকে, আচ্ছা এটা হচ্ছে মূল বিষয় গেল। আচ্ছা এটা গেল লাইন টুল। লাইন টুলের পরে আসি হচ্ছে আর্ক টুল। আর্ক টুলটার কাজ দেখেন, এখানে জাস্ট একটা দেখেন একটু বাঁকানো টাইপের একটা টুল, দেখেন এখানে জাস্ট আমি স্ট্রোকটা অন করে দিই, দেখেন আপনি যদি শিফট চাপেন, শিফট চাপলে কিন্তু নির্দিষ্ট একটা আপনার রেশিও যেটা আছে রেশিওটা অনুযায়ী থাকবে। আর শিফট না চাপলে দেখেন এটা আপনি আপনার মতো করে দেখেন এটা চেঞ্জ করতে পারবেন। আর শিফট চাপলে দেখেন একটা রেশিও অনুযায়ী এই আর্ক টুলটা কাজ করবে। সো এটাই হচ্ছে আসলে মূলত আপনার এই বিষয়টা। তো এগুলা খুব একটা, হ্যাঁ বলেন। হ্যাঁ, যে এখানে যদি আমি ট্রাইপড পাত, এই যে চলে আসবে, এটা কোনো না, এটা পাথ ক্রিয়েট করবে, পাথের উপর দিয়ে আসলে এগুলা চলে আসবে। আসলে আপনার মেইনলি পাথ ক্রিয়েট করতে হবে। আচ্ছা এগুলা ডিজাইনের ক্ষেত্রে খুব একটা বেশি ব্যবহার হয় না। যে স্পাইরাল টুলটাও দেখেন, এটা কিন্তু দেখেন সেম, এখানে দেখেন একটা স্পাইরাল টাইপের হয়ে আসছে। সো এটা খুব একটা বেশি ব্যবহার হয় না। এগুলা বলা চলে যে ডিজাইনের ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হয় না। আমি কখনো এগুলো ইউজ করছি কিনা আমার ডিজাইনের সময় বা ডিজাইনের মধ্যে আমি জানি না। তবে হ্যাঁ, শিখে রাখা ভালো। আসলে কোন বিষয়টা কখন কোথায় কিভাবে কাজে লাগবে বলা মুশকিল, তো এই জন্য সবগুলাই শিখে রাখবেন। টুলসগুলোর ব্যবহারগুলো জানলে হয় কি, দেখা যাচ্ছে যে একটা কাজ একটা বিষয় দিয়ে হচ্ছে না, আপনি তখন ডিফারেন্ট কিছু ট্রাই করতে পারবেন। যেটা নিলাম, সো এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, যেমন এটাকে যদি আমি ডিলিট করে দিই, স্পাইরাল টুলটা নিই, দেখেন এখন যদি এটাকে আমি একটু বড় করলাম, এখন দেখেন মাঝে দেখেন এইখানে দেখেন এটা কিন্তু আর রাউন্ড রেট আরো বেশি হয়ে যাচ্ছে। একটা বিষয় লক্ষ্য করেন যে এখন দেখেন ওইটা দেখেন আরো বেশি হচ্ছে, দেখেন মাঝের দিকে অনেকটা হচ্ছে, আবার দেখেন এখন দেখেন কমে আসবে। তো এটা কেন হচ্ছে, এটা হচ্ছে আপনার আপনি যদি হচ্ছে আপ অ্যারো এবং ডাউন অ্যারোটা ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে ওটা বাড়াইতে পারবেন। দেখেন এটা হচ্ছে রাউন্ডটা ভিতরের দিকে বাড়তেছে, এবং আমি যদি আবার ডাউন অ্যারো ক্লিক করি তাহলে দেখেন ওটা কমে যাচ্ছে। আচ্ছা দেখেন এখন আপনি যে ফাহাদ ভাই যে কথাটা বললো যে এটার উপর আমি চাইলে পারবো কিনা, দেখেন আমি এখান থেকে যদি নিই টাইপ অন এ পাথ টুল, আমি এটার উপর যদি ক্লিক করি, ক্লিক করে এখন জাস্ট এই পাথের উপরে ক্লিক করলাম, দেখেন আর টোটালটা দেখেন এখানে কিন্তু পাতের উপর হয়ে গেল। আমি চাইলে কিন্তু এটা এডিটও করে নিতে পারি। সো এখান থেকে দেখেন এটা আমার আমরা চাইলে কিন্তু এখান থেকে দেখেন এখন যদি এটা ডাবল ক্লিক করি, দেখেন এটা আমি টোটাল সিলেকশন করে নিলাম,
জাস্ট এখন দেখেন আমি চাচ্ছি আমার বিষয়টা দেখেন আমি এডিট করে নিতে পারতেছি। তো এটা ইজিলি আপনি করতে পারবেন। আপনি ভালো একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে দেখেন রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলের বিষয়টা কি? তো এটা আসলে মূলত দেখেন এখানে আমি যদি ক্লিক করি, এখানে দেখেন উইথ আছে, হাইট আছে, নাম্বার অফ, এটা কলাম টাইপের। এটা যে টেবিল টেবিল তৈরি করার জন্য কোনো প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে করতে পারি, বা এটা ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রেও মাঝে মাঝে ইউজ হয়ে থাকে। তবে আমি ক্যালেন্ডারের ক্ষেত্রে ডিফল্টই ইউজ করি। তবে এখানে এটা ইউজ করাটা বেটার। এখানে দেখেন এখানে জাস্ট আমি যেভাবে আছে এইভাবে রাখলাম। এখানে যেভাবে আছে আমি জাস্ট এইভাবে লিখে যদি একটা ক্লিক করি, দেখেন এখানে বিষয়টা চলে আসছে। আমি যদি কালারটা অ্যাপ্লাই করি, আমি এটাকে বড় করে নিই। এটা কিছুটা ওই যে ফটোশপে ফটোশপ বলতেছি, এমএস ওয়ার্ডে দেখবেন যে আপনার টেবিল করার সময় এই ধরনের বক্সগুলো আসে। তো চাইলে এখান থেকে আপনি আনগ্রুপ করে নিতে পারেন। আনগ্রুপ করলে দেখেন কি হবে, এখানে দেখেন ফিল কালারটা একটা হয়ে যাবে, ফিল কালারটা বাইরে চলে গেল। এখানে যে বিষয়গুলো চলে আসতেছে একটা দুইটা, এগুলা দেখেন টোটাল বিষয়গুলো দেখেন আলাদা। তো এগুলা ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে মূলত ইউজ করা হয়ে থাকে। তো এটা যখন কাজের সময় আসবে তখন আসলে নর্মাল দেখানো যাবে। তো এটা হচ্ছে মূলত তো নরমালি এটা হচ্ছে আসলে ক্যালেন্ডার ডিজাইন বা ওই বক্স বা টেবিল এই টাইপের বিষয়গুলোর ক্ষেত্রে আসলে ইউজ হয়ে থাকে। দেখেন এখানে জাস্ট আপনি যদি এখান থেকে এটা নিয়ে একটা ক্লিক করেন রাইট বাটন, এখানে অপশনটা চলে আসবে রেক্টেঙ্গুলার গ্রিড টুলের। এখানে আপনি উইথ হাইট কত দিতে চান, এখানে নির্দিষ্ট উইথ হাইট দিতে পারেন। যেমন এখানে আমি যদি আপনার 100 পিক্সেল, না সরি 1000 পিক্সেল হয়ে গেছে, এখানে আমি 100 পিক্সেল দিই, মানে স্কোয়ার টাইপের করতে চাই। নাম্বার অফ কলাম এখানে আমি 10 দিলাম। এখানেও দেখেন নাম্বার অফ ভার্টিক্যালি নাম্বার, এটা হচ্ছে আমি এখানে 10 দিলাম। দিয়ে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আমার কিন্তু একটা চলে আসছে। সো এখানে দেখেন এটা কিন্তু আমার কোনো কালার নেই। এটাকে যদি আমি শিফট চেপে বড় করি একটু, দেখেন এটা কিন্তু কোনো কালার নেই। আমি জাস্ট এখান থেকে ফিল কালারটা যদি অন করি, দেখেন এখানে আমার কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন চাইলে আপনি এখানে যদি এটা আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এটাকে দেখেন, এটা কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে আপনি কাজগুলো করে নিতে পারবেন। আচ্ছা, এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি যখন ক্যালেন্ডার যদি ডিজাইন করে কখনো দেখাইতে যাই সেই ক্ষেত্রে দেখাই দেব। আবার পোলার গ্রিড টুলটা একই, দেখেন এটা চাইলে আপনি এইভাবে করতে পারবেন, আবার এইভাবে নর্মালি ড্র্যাগ করেও করতে পারবেন। অথবা আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে দেখেন আপনি যে রেশিওটা আছে এগুলো দিতে পারবেন, দিয়ে জাস্ট ওকে করেন, দেখেন এগুলো চলে আসবে। জাস্ট এখন কালার অ্যাপ্লাই করে দেন, চাইলে এটাও আপনি আনগ্রুপ করে দেন। আনগ্রুপ করে দেয় এগুলোকে আপনি দেখেন চেঞ্জ করে নিতে পারবেন। এটা আবার আনগ্রুপ করেন, এটা দুইবার করে মনে হয় আনগ্রুপ করা লাগবে। দেখেন এখন শুধু ফিল কালারটা আসবে, বাকি বক্সগুলো দেখেন এখানে দেখেন অনেক বেশি আছে, প্রতিটার জন্য আলাদা আলাদা শেপ হয়ে গেছে দেখেন। সো এটা এইভাবে রাখার পরে দেখেন এখানে একটা বিষয়, এখানে যদি আমি স্ট্রোকটা ফিলটাকে যদি স্ট্রোক করি, দেখেন বিষয়টা দেখেন বোঝা যাচ্ছে। তো কাজগুলো আপনারা এগুলো যখন প্র্যাকটিক্যালি যদি কোনো কাজে আসে সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল কাজের সময় দেখাবো। তবে এই টুলসগুলো খুব বেশি একটা ইউজ হয় না, তবে এইটা কিছু কিছু ক্ষেত্রে আপনার লোগোর ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, ইউজ করা যায়। তো এটা যদি প্র্যাকটিক্যাল কাজের সময় পরে দেখা দিব। তো এগুলো খুব একটা ডিজাইনের প্রয়োজন হয় না, আমি কখনো এগুলো আমারও প্রয়োজন হয়নি। তবে জাস্ট এগুলো দেখে রাখবেন যে আসলে কখনো প্রয়োজন হতে পারে। যে এটা দেখেন, এটাকে আমি এখন যদি ইয়াতে নিয়ে আসি, আমি শেপ বিল্ডার নিয়ে আসি, যে এগুলোকে দেখেন আমি কিছু একটা এখান থেকে করতে চাচ্ছি। সো দেখেন আমি যে তিনটা আমি এক করে দিলাম, তারপরে দেখেন এরকম দেখবেন অনেক সময় দেখবেন এই বিষয়গুলো আমাদের দরকার হয়ে থাকে। এই টাইপের দেখেন আমরা অনেক সময় করে থাকি। সো এই বিষয়গুলো জাস্ট এভাবে ড্র্যাগ করে আমরা কিন্তু শেপ বিল্ডারদের নতুন শেপ তৈরি বা এগুলো করতে পারি। তবে এগুলো খুব একটা দরকার হয় না, এই জন্য আসলে খুব ভালো করে এগুলো দেখানোরও দরকার নেই বলে আমি মনে করি। আপনারা জাস্ট এখান থেকে লাইন টুলের ব্যবহারটা অনেক আসবে, লাইন টুলটা অনেক কাজে দেয়। আর এখান থেকে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা আসলে ক্যালেন্ডার ডিজাইন করতে গেলে আপনি অনেক ভালো কাজে পাবেন। আচ্ছা, কোনটা? আচ্ছা, লাইন টুলে দেখানো বলতে দেখেন লাইন টুলটা আসলে মূলত আমি বেশি কাজে করি কি, দেখেন একটা শেপ নিছি, ধরেন একটা সরি ধরেন একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এই শেপটাকে আমি একটু কাটা ছাটার কাজে, ধরেন আমার একটা স্ট্রেট লাইন দিয়ে কাটা লাগবে, যেমন এখান থেকে এখানে আমি কাটবো।
দেখেন এখানে কেটে জাস্ট এটাকে যদি আমি পাথ ফাইন্ডার আছে দেখেন, অথবা আমি শেপ বিল্ডার দিয়ে যদি এখানে ড্র্যাগ করি, দেখেন এটা কালারটা হারায় গেছে। এটা কেন? এখানে আসলে লাইন টুলটার কারণে দেখেন এটা কিন্তু দুইটা হয়ে গেছে, শুধু এই লাইনটার কারণে কিন্তু এটা ডিভাইড করতে পারছি। তো এইগুলোর ক্ষেত্রে আসলে লাইন টুলটা আসলে ব্যবহার করা হয়ে থাকে। আর নির্দিষ্ট যদি এমনি লাইনটাই যদি স্ট্রোক আকারে দিতে হয় তো এইভাবে দেখেন শিফট চেপে দিবেন, তাহলে সোজা থাকবে। স্ট্রোকটা বাড়ায় দিবেন, আর স্ট্রোকটা হাইড আছে, এই যে স্ট্রোকটা চলে আসবে। আর স্ট্রোক গুলাকে বলছি যখনই কাজটা আপনি জমা দিবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এখানে দেখেন এক্সপান্ড অপশন আছে, এক্সপান্ড অপশন থেকে এক্সপান্ড করে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে মূল বিষয়টা। আচ্ছা, এখন আমার মনে হয় যে টোটাল বিষয়গুলো বুঝতে পারছেন। কোনো বিষয়ে কি প্রবলেম আছে কিনা একটু বলেন। যে 8টা টুল দেখেন কোনটা? আচ্ছা, সিলেকশন টুল ওইটা হচ্ছে ওই যে ফটোশপে যেভাবে দেখাইছি ওইভাবেই। দেখেন এখানে আমি যদি একটা শেপ নিই, দেখেন সিলেকশন টুলটার কাজ হচ্ছে এটাকে মুভ করা, এটা ধরে মুভ করতে পারবেন। আবার এখান থেকে দেখেন ওই যে মুভ টুলের যে বিষয়টা ছিল, চাইলে এটাকে আপনি বড় ছোট করতে পারবেন। আর আচ্ছা, ডাইরেক্ট সিলেকশনটা হচ্ছে আপনি এই যে অ্যাঙ্কার গুলো ধরে ধরে অ্যাঙ্কার গুলো হচ্ছে আপনি নিতে পারবেন, যেটা ফটোশপে ডাইরেক্ট সিলেকশনের যে কাজটা ছিল। চাইলে মাল্টিপল গুলো শিফট চেপে মাল্টিপল অ্যাঙ্কার গুলো ধরে একবার আপনি মুভ করাইতে পারবেন। এটাই হচ্ছে মূল বিষয়টা, যেটা ফটোশপে দেখাইছি। এখানে অনেক বিষয় পাবেন যেটা ফটোশপের সাথে মিল পাবেন। আচ্ছা, এটাই ছিল মূল বিষয়। আচ্ছা, আপনারা সব বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, বুঝেন নাই এমন কোনো কিছু আছে যে কোনো বিষয় বুঝতে পারেন নাই? কোনটা? নাইম ভাই কোনটা বলুন? ভাইয়া, শেপ বিল্ডার তো আজকে আসলে ক্লাস না, আমি সিরিয়ালি যেতে যাচ্ছিলাম। আচ্ছা, তারপরে দেখেন আমি একটু দেখাই দিই। আচ্ছা দেখেন, আমি যদি 2 বা ততোধিক শেপ নিই, ধরেন এখানে একটা নিলাম। দেখেন এই শেপগুলো নেওয়ার পর আমি যদি এখানে সিলেকশন করি, আমি চাচ্ছি যে এই যে মাঝের যে অংশটা ব্ল্যাক আছে, ব্ল্যাকটাকে একটা শেপ করব। এটা দুইভাবে করতে পারেন, পাথ ফাইন্ডার দিয়েও করতে পারেন, শেপ বিল্ডার দিয়েও করতে পারেন। শেপ বিল্ডার দিয়ে যদি সবগুলো সিলেক্ট করবেন, জাস্ট এখানে যদি ক্লিক করেন, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটা ডিসিলেক্ট করি, দেখেন এটা আমি সরাই নিয়ে আসি, দেখেন এটা কিন্তু একটা শেপ হয়ে গেছে। অথবা দেখেন এইখানে যদি সরি, এগুলো সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এই অংশটা ডিলিট করে দিব। সো এই ক্ষেত্রে দেখেন আমি শিপ বিল্ডারে আসলাম, এখানে অল্টার প্রেস করে যদি ক্লিক করি, দেখেন এটা রিমুভ হয়ে গেল। অথবা চাচ্ছি এই মাঝেরটা, দেখেন এখানে শেপের উপরে নিয়ে গেলে দেখেন বিষয়টা বুঝতে পারবেন। এখানে দেখেন আমি ক্লিক করলাম, দেখেন এটা রিমুভ হয়ে গেছে। এটাতে ক্লিক করে দেখেন এটা রিমুভ হয়ে গেছে, ক্লিক করলাম রিমুভ হয়ে গেছে। আসলে এইভাবে আসলে মূল বিষয়টা। এখন দেখেন এর না, কোনো ডিসিলেক্ট নেই এখানে। এখানে জাস্ট আপনি এই যে সিলেকশন টুলে এসে সাইডে ক্লিক করলে এটা হয়ে যাবে। এখানে কন্ট্রোল ডিটির কোনো বিষয় নেই। কন্ট্রোল ডিটা আসলে কমান্ড ডুপ্লিকেট করবে, মানে যে কাজটা করছেন ওটা আসলে ডুপ্লিকেট করে, মানে দ্বিতীয়বার আবার করে দিবে। যেমন হচ্ছে যে এই ক্ষেত্রে যদি এটা আছে, এখান থেকে আমি এটাকে একবার কপি করলাম, এখন এটাকে যদি আমি আবার ডুপ্লিকেট করতে চাই, মানে এই কমান্ডটাকেই ডুপ্লিকেট করব, সেক্ষেত্রে কন্ট্রোল ডি দিলে দেখেন এটা রিপিট হতে থাকবে, মানে যে বিষয়টা আপনি কাজ করছেন ইলাস্ট্রেটরে ওই বিষয়টা রিপিট হতে থাকবে। আচ্ছা আচ্ছা, নাইম ভাই মনে হয় বুঝতে পারছেন যে আসলে শেপ বিল্ডার কি। শেপ বিল্ডার নিয়ে আমি যে যখন ক্লাসের সময় আসবে তখন আমি ইনশাল্লাহ একদম বিস্তারিত বলবো। আচ্ছা, আরেকজন কি মেসেজ দিচ্ছে? ভালো লাগে না বলতে আসলে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, আর বসে থাকতে সমস্যা হচ্ছে যদিও। স্যার, আপনি কিভাবে একসাথে সব শেপ আর্টবোর্ড থেকে ডিলিট করেন? আচ্ছা, একসাথে সব শেপ আর্টবোর্ড থেকে ডিলিট করি। দেখেন এইখান থেকে জাস্ট আপনি যে এখান থেকে যেইভাবে টোটালগুলো সিলেক্ট করে যদি ডিলিট প্রেস করেন সবগুলো ডিলিট হয়ে যাবে। আপনি মনে হয় এটাই বলতে চাইছেন। আচ্ছা, অ্যাসাইনমেন্টের বিষয়টা,
অ্যাসাইনমেন্ট হিসাবে আপনাদের আজকে কি দিব? আচ্ছা, আপনাদের তো অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য তো আজকে তো এই বিষয়গুলো নিয়ে তো কোনো ক্লাস নিলাম না। আহ, আপনাদের রোটেট টুলটা দেখাতে পারলেন? আচ্ছা, প্র্যাকটিস করেন। আর আমি রাতে হচ্ছে আজকে অ্যাসাইনমেন্ট দিবই না, রাতে আপনাদের দেখি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আজকে থেকে আপনাদের কন্টেস্ট শুরু করাবো। আর রবি লোগোটা, আচ্ছা ভাই আমি রবি লোগোটা এখন দেখাবো না, ভালো লাগতেছে না খুব একটা। আমি যদি কিছু একটা করে দিতে পারি দেখা দেবো। আর রাতে যদি একটু সুস্থ বোধ করে বা এমন এখন যে অবস্থা আছে এই অবস্থা যদি থাকে, আমি ইনশাল্লাহ আপনাদের যদি খারাপ না হয়, আর যদি ইয়ে থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ রাতে একটা ছোট্ট করে একটা ক্লাস নিব, ওই যে ডিজাইনগুলো মডিফাই করে আসলে কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য। তবে নিজে থেকেও ডিজাইন করবেন, একদম সবগুলো যে মডিফাই করে দিবেন এমন না, নিজে থেকেও করবেন। আমি ওই বিষয়গুলো নিয়ে রাতে একটু আলোচনা করতে পারি, 4টা ব্যাচকে একসাথে। আসলে সব ব্যাচকে তো আসলে ক্লাসের বাইরে গিয়ে টোটাল বিষয়গুলো দেখানোটা পসিবল না। তো চেষ্টা করব যে আসলে আপনাদের 4টা ব্যাচের কয়জন হয় আমি জানি না, যাদের আগ্রহ আছে তারা আসবেন আশা করি। আর সবাই আসলে আশা করি যে আজকে রাতে যদি আমি পারি, আমি সন্ধ্যার দিকে আমি আপনাদের নক করব, নক করে আমি ইনশাল্লাহ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আচ্ছা আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ক্লাসটা আজকের মতো শেষ করে দিই। আর আপনারা যারা এখনো ওই যে বিষয়গুলো প্র্যাকটিস